আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমি বাংলার দেলোয়ার স্যার প্রতিদিনের মতো আজকে আবার চলে আসছে আপনাদের সঙ্গে বাংলা লাইভ ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসে 19তম শিক্ষক নিবন্ধন প্রধান শিক্ষক সহ প্রাইমারি সহকারী শিক্ষক এবং দশম থেকে 20তম গ্রেড সহ বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান করব আমরা। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা যারা প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন, যারা প্রধান শিক্ষক পদের জন্য পরীক্ষা দিবেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন, এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও দশম থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন সবার জন্য। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে কে কোথায় থেকে দেখছেন লাইভটা দেরি না করে শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করে প্রত্যেককে ন্যূনতম 5টা করে শেয়ার করবেন। শেয়ার করে কমেন্টে লিখবেন 5 শেয়ার ডান। কে কোথায় থেকে দেখছেন একটু জানান। আপনারা, আমিও শেয়ার করে দেই, আপনারা একটু শেয়ার করে দেন। কে কোথায় থেকে দেখছেন একটু জানান। প্রিয় ভাই বোন, দেরি না করে লাইভটা শেয়ার করে দেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানান কে কোথায় থেকে দেখছেন। রেশমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খোশবাজার মাদ্রাসা, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে ন্যূনতম 5টা করে শেয়ার করেন। প্রত্যেকে ন্যূনতম 5টা করে শেয়ার করেন। কয়টা শেয়ার? 5টা করে শেয়ার। 5টা করে শেয়ার করেন এবং কোথায় থেকে দেখছেন সেটা জানান। ওকে, গোদলে বিকেল, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। গোদলে বিকেল, আমি ভালো আছি। প্রত্যেকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন প্রত্যেকেই। আমরা দেরি না করি এখনই ক্লাসে চলে যাবো, এখনই ক্লাস শুরু করে দেবো। গোদল বিকেল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রুম্পা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ফরিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহাজ আলী, দেলারা চিনি সারা, সিরাজগঞ্জ থেকে। আজকে পুরা দেলারা চিনি স্যার, আজকে হয়ে যাবে অন্য প্যাকেজ হয়ে যাবে। আমাদের সঙ্গে আছেন আহনাফ রিজওয়ান মেহেরপুর থেকে। ইলমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেরি না করে শেয়ার ডান। শাওন ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরিদা শেয়ার করে দেন। তন্নি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। পাবনা থেকে ভোরের কুয়াশা। শ্রীপুর মাগুরা মনসুর, গোদলে বিকেল বরিশাল থেকে। বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রুমানা আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। আমি শরীয়তপুর থেকে। ধন্যবাদ হচ্ছেন প্যাকিং সিংহ থেকে। নূরজান আক্তার শিখা। প্রত্যেকে একটা করে শেয়ার করে দেন। প্রত্যেকে অত্যন্ত একটা করে শেয়ার করেন। সর্বোচ্চ 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করে দেন। এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধন, প্রধান শিক্ষক, দশম থেকে 20তম গ্রেড, এছাড়াও বিসিএস ছাড়াও প্রাইমারি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলিফা বিনতে আলামিন, শেয়ার ডান। আলহামদুলিল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমিনা আক্তার আশা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত লাইভটা শেয়ার করে দেন। ইলমা আক্তার কক্সবাজার থেকে, অনেকদিন কক্সবাজার যায় না। আফসানা মিন, শেয়ার ডান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে শেয়ার করে দিচ্ছেন হৃদয়ের অনুভূতি শেরপুর থেকে, এই যে শেয়ার করে দিচ্ছেন। রেজাউল ইসলাম, মাশাআল্লাহ, শেয়ার ডান। ঝিনাইদহ থেকে সালমা ইসলাম। আমরা দেরি না করে এখনই ক্লাসে চলে যাব। যে যেখান থেকে দেখছেন আমাদের সঙ্গে, যে যেখান থেকে দেখে যুক্ত হয়েছেন। আফসানা মিমি, ওয়ালাইকুম আসসালাম। লালমনিরহাট পাটগ্রাম থেকে। স্যার আমি লালমনিরহাট পাটগ্রাম থেকে। লায়ন হোসেন লালমনিরহাটের পাটগ্রাম থেকে। দহগ্রাম অঙ্গরভুত্তা বা পাটগ্রাম থানার আমরা যে বাংলাদেশে যে ছিটমহল গুলো আছে সেটাকে দহগ্রাম অঙ্গরভুত্তা করিডোর বলে। রোমানা আফসুর, শেয়ার ডান। আলহামদুলিল্লাহ, শেয়ার ডান। রাজু তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া সুলতানা রত্না, যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন। ওকে, আমরা দেরি না করে এখনই আচ্ছা, তাহলে আমরা কথা না বলি আর ক্লাসে চলে যাই। তাহলে দেখেন আমাদের নিয়মিত বাংলার যে আয়োজন, সেই আয়োজনে আমি দেলোয়ার স্যার আপনাদের সঙ্গে আছি। আপনাদেরকে আজকে এমন কিছু টপিক শিখাবো বা এমন কিছু টপিক্স নিয়ে আলোচনা করব যেগুলো পরবর্তী বিসিএস পরীক্ষা, প্রধান শিক্ষক পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াও 10তম থেকে 20তম গ্রেডের যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। দেখেন প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম প্রশ্ন দেখেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? আমার বিশ্বাস এটার উত্তর সবাই পারেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? আমার বিশ্বাস এটার উত্তর সবাই পারেন। ঝটপট অ্যান্সার করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? ঝটপট অ্যান্সার করেন, ঝটপট ঝটপট অ্যান্সার করেন। রেবেকা ওয়ালাইকুম আসসালাম। আশামণি ওয়ালাইকুম আসসালাম। পাবনা থেকে তাসলিমা খাতুন শেয়ার ডান আলহামদুলিল্লাহ। তাসলিমা ধন্যবাদ। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? রেশমা স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে শালে। আমি মানে এটা মণিপুরি শালের কি, আমি ইউনিভার্সিটি লাইফ থেকে হচ্ছে এরকম কালো মণিপুরি শাল পরে শীতের রাতে ঘুরে বেড়াইতাম। আর আমার সবসময় মণিপুরি শাল ভাই, কালো শালগুলো আমার সঙ্গে থাকে। ঠিক আছে, আমি সবসময় কালো শাল পরি। যাই হোক ধন্যবাদ। আচ্ছা তাহলে কথা না বলি আমরা আসি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? দ্রুত দ্রুত অ্যান্সার করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? রেবেকা খাতুন বলছেন আলালের গড়ের দুলাল। না, রেবেকা খাতুন আলালের গড়ের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যেটা লিখছেন পেরিচাঁদ মিত্র, কিন্তু এটা প্রথম সার্থক উপন্যাস নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটা লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখছেন? লিখছেন বঙ্কিম, এটা লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে লেখা হয়েছে? 1865 সালে লেখা হয়েছে। তারও আগে আলালের গড়ের দুলাল লিখছেন পেরিচাঁদ মিত্র। কে লিখছেন? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্রা, পেরিচাঁদ মিত্র 1858 সালে আলালের গড়ের দুলাল লিখছেন। এটা বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস নয়। সঠিক উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। মনে থাকবে, আমি আবারও বলি, মনে থাকবে, আমি আবারও বলি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের গড়ের দুলাল। কে লিখছে? পেরিচাঁদ মিত্র। কত সালে? 1858 সালে। এই পেরিচাঁদ মিত্রের আলালের গড়ের দুলাল উপন্যাসটা সার্থকতা অর্জন করতে ব্যর্থ হয়ে গেছে। যেহেতু সেটা ব্যর্থ হয়েছে তাহলে সেটা সার্থক উপন্যাস না। এইবার আসেন 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাস লিখেন। এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটাতে বাংলা সাহিত্যের বা বাংলা উপন্যাসে যা যা গুণ থাকা দরকার, যে সকল গুণাবলী থাকা দরকার, সে সকল গুণাবলী আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় দুর্গেশ নন্দিনীকে সার্থক উপন্যাস কেন বলে, আলালের গড়ের দুলাল সার্থক না কেন? কারণ হচ্ছে একটা উপন্যাসের মধ্যে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন, সে সকল গুণাবলী দুর্গেশ নন্দিনীর মধ্যে আছে, আলালের গড়ের দুলালের মধ্যে নাই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দুর্গেশ নন্দিনী। কত সালে লেখা হয়েছে? 1865 সালে। কে লিখছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে থাকবে এটা? মনে থাকবে কিনা? এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন, একবারে গোছায়া সবটা উচ্চ করে দিছি। তাহলে এক নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। 1K ক্লিয়ার। খাদিজা আক্তার ওয়ালাইকুম আসসালাম। তাহলে এক নাম্বার যদি ক্লিয়ার হয়, ইয়াসমিন বুলবুলি, মোসাম্মদ ইয়াসমিন, মিমি ইয়াসমিন বুলবুলি ধন্যবাদ। আফরোজা আক্তার বলছে 1865 ধন্যবাদ। সালে শেখ 6 শেয়ার ডান ধন্যবাদ। মাশাআল্লাহ, এই যে সালে শেখ কাজের কাজ করছে। মার্জিয়া খাতুন ইয়েস ক্লিয়ার, মার্জিয়া ক্লিয়ার, মার্জিয়া ক্লিয়ার। এটা আফরোজা খাতুন দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1865 ক্লিয়ার কিনা? এক নাম্বার ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন। এক নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার ক্লিয়ার। এটা এটা বারবার পরীক্ষা প্রশ্ন হয়। এক নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এক নাম্বার ক্লিয়ার হেলালুদ্দিন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন দেখেন, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? আমাদের অপশন অগ্নিবীণা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের লেখা। বলছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? প্রথম কবিতা কোনটা? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? অগ্নিবীণা কার লেখা? অগ্নিবীণা কাজী নজরুলের লেখা। কার লেখা? কাজী নজরুলের লেখা। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল। করিয়াছি কি ভুল, দাঁড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। তাহলে অগ্নিবীণা কাজী নজরুলের লেখা। বলছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? এটা কি বিদ্রোহী হবে, প্রলয় উল্লাস হবে, খেয়াপাড়ার তরণী হবে, নাকি আগমনী হবে? দ্রুত দ্রুত। কাজল লেখা। আমি ভালো আছি। কাজল লেখা আপনি কোথায় থেকে যেন? সাতক্ষীরা থেকে নাকি? তাহলে তাহলে 2 নাম্বার বলেন। কি এটা? শামসুন্নাহার সীমা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলম হোসেন ক্লিয়ার। 2 নাম্বার বলছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? ঝটপট অ্যান্সার করেন, ঝটপট। অগ্নিবীণা কাজী নজরুলের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? ঝটপট অ্যান্সার করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
ঝটপট 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 অ্যান্সার করেন। তাহলে বলছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? অগ্নিবীণা কে লিখছেন? কাজী নজরুল ইসলাম লিখছেন। কে লিখছেন? কাজী নজরুল ইসলাম লিখছেন। কাজী নজরুল ইসলাম 1922 সালে, কত সালে? 1922 সালে অগ্নিবীণা লিখছেন। তার প্রথম কবিতা প্রলয় উল্লাস। তার প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস। তাহলে সঠিক উত্তর হবে খ নম্বর প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস। আপনাদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে এখন অনেক কিছু লিখতে পারেন না, গ্রামার বোঝেন না, টেন্স শিখেন নাই, তাদের জন্য সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্স যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ফি মাত্র 750 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার থাকবে না। এছাড়া আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, এটার ফি হচ্ছে 3000 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 1199 টাকা। যারা ভর্তি হবেন 01762657558 এই নাম্বারে সেন্ড মানি করে মেসেজ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন, স্ক্রিনশটটা মনে থাকবে। আচ্ছা, তাহলে 2 নাম্বার ক্লিয়ার। আমরা 3 নাম্বার প্রশ্ন যাই। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? বলেন, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা 3 নাম্বার, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? আমাদের কয়েকটা বিষয় একটু কনফিউশন আছে। সঞ্চয়ন, সঞ্চয়িতা, সঞ্চয়িতা। প্রশ্ন বলছে সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? শামসুন নাহার সীমা ফার্স্ট জয়েন করলাম, ইনশাল্লাহ পরবর্তী যত ক্লাস হবে সকল ক্লাসে জয়েন করবেন শামসুন নাহার। তাহলে 3 নাম্বার বলেন, 3 নাম্বারটা অ্যান্সার করেন। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? দ্রুত 3 নাম্বার, সঞ্চয়িতা কার? সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা 1931 সালে লেখা, 1931 সালে লেখা কবি রবীন্দ্রনাথের কাব্য সংকলন। সঞ্চয়িতা 1931 সালে লেখা কবি রবীন্দ্রনাথের কাব্য সংকলন। আমাদের আফরোজা খাতুন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন কাজী নজরুলকে উৎসর্গ করেছেন। সঞ্চয়িতা কত সালে লেখা হয়েছে? 1931 সালে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 3 নাম্বার ক্লিয়ার। 3 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ক্লিয়ার কিনা বলেন। মরিয়ম বেগম বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইউনুস মন্ডল রবীন্দ্রনাথ ঠাকুর। আফরোজা জিফি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ক্লিয়ার। আমরা 4 নাম্বার প্রশ্ন যাই। 4 নাম্বার প্রশ্নে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটকটি কার লেখা? পায়ের আওয়াজ পাওয়া যায়, কিসের আওয়াজ পাওয়া যায়? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার লেখা? ঝটপট অ্যান্সার করেন। 4 নাম্বার, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? এনামুল শেখ। টাকা নাই তাদের জন্য কি ব্যবস্থা? দেখেন দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। আপনার কাছে এখন নাই, আপনি বন্ধুর থেকে দান নেন, আপনি বাবা মার থেকে দান নেন, আপনি কাছের মানুষদের থেকে দান নেন, সিনিয়র থেকে দান নেন, দান নিয়ে কোর্স করেন। পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না ভাই। আপনার কাছে এখন টাকা নেই, একটা সময় দেখবেন আল্লাহ আপনাকে অনেক দিবে, অনেক দিবে। আপনি আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনাকে অনেক দেবে, কিন্তু দেওয়ার জন্য যে রাস্তাটা সেটা আপনাকে তৈরি করতে হবে। দেওয়ার জন্য যে রাস্তা সেটা আপনাকে তৈরি করতে হবে। একটা কথা আছে না, পথ পথিকে সৃষ্টি করে না, বরং পথিকই তার পথ খুঁজে নেয়। মনে থাকবে। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার? 4 নাম্বার, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার? পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। ইসরাত জাহান মিম, স্যার আমি অন্য আইডি থেকে দেখতে পারি না। পায়ের আওয়াজ পাওয়া, ইউসুফ ওয়ালাইকুম আসসালাম। তাহলে সৈয়দ মোসাম্মদ মায়াবতী, সৈয়দ শামসুল হক। তাহলে কি বলছে? পায়ের আওয়াজ পাওয়া যায়। এই কাব্যনাট্যটি কার? এই কাব্যনাট্যটি কার লেখা? এটা সৈয়দ শামসুল হকের লেখা। কার লেখা? সৈয়দ
শামসুল হকের লেখা, সৈয়দ শামসুল হকের লেখা। আলামিন জুরিয়াস বলছেন সৈয়দ শামসুল হক, কুলি আক্তার বলছেন সৈয়দ শামসুল হক, তাসলিমা খাতুন সৈয়দ শামসুল হক, আয়েশা আক্তার সৈয়দ শামসুল হক। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা। ক্লিয়ার? এটা 4 নাম্বার ক্লিয়ার? 4 নাম্বার ক্লিয়ার? 4K 4 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? আলহামদুলিল্লাহ 4 নাম্বার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। রেশমা সৈয়দা স্যার 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে বলেন। রেশমা সৈয়দা আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। এখানে 100+ ক্লাস হবে, 100+ এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে। অর্থাৎ আপনি এখন ব্যস্ত ক্লাস করতে পারতেছেন, আপনি পরবর্তীতে ক্লাসটা দেখে করে নিতে পারবেন। ঠিক আছে? ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হয়, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হয়, পরবর্তীতে আপনার কোনো ঝামেলা হবে না। এই কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। কিন্তু আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ যদি ভর্তি হন, কোর্স ফি আপনার জন্য মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ কোর্স ফি এটা। যখন লাইভ শেষ হয়ে যাবে কোর্স ফি আবার 3000 টাকা চলে যাবে। মনে থাকবে, ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে 1199 টাকা পাঠিয়ে এই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠান হোয়াটসঅ্যাপে, পাঠিয়ে লিখেন পেমেন্ট ডান। ঠিক আছে? আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ওকে, 5 নাম্বার প্রশ্ন দেখেন। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার। এটা সবাই পারার কথা। যে এটা পারে না, যে এটা পারে না, যে এটা পারে না ওর মতো বোকা আর নাই। এটা সবাই পারার কথা। 5 নাম্বার সবাই পারার কথা। যে এটা পারে না সে একটা বোকা, যে এটা পারে না সে একটা বোকা। 5 নাম্বার সবাই পারার কথা। যে এটা পারে না সে একটা বোকা। তাহলে আমরা কেউ বোকা হবে না, আমরা সবাই পারবো। 5 নাম্বার, সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? কোন অংশে সন্ধি আলোচিত হয়? ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয়? ব্যাকরণের কোন অংশে, ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয়? দ্রুত অ্যান্সার করুন, দ্রুত 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 অ্যান্সার করুন। এটা সবাই পারার কথা। একবারে বেলকি লাগাই দেন অ্যান্সার করে। লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ। দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। দ্রুত অ্যান্সার করেন। 5 নাম্বার, সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? দ্রুত অ্যান্সার করেন। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। একবারে বেলকে লাগাইয়া দেন, লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ। ঠিক আছে? দেখেন, সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? মনে রাখবেন, ধ্বনি, ধ্বনি, বর্ণ, সন্ধি, নত্ব বা সত্যবিধান, এ সবকিছু সবসময় ধ্বনি রিলেটেড যে কোনো কথা থাকলে সেটা ধ্বনিতত্ত্ব, বর্ণ রিলেটেড যে কোনো কথা থাকলে সেটা ধ্বনিতত্ত্ব, সন্ধি বা নত্যবিধান সত্যবিধান যদি থাকে সেটা সবসময় ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। তাহলে সন্ধি কোন তত্ত্ব আলোচিত হবে? সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচিত হবে। সন্ধি ধ্বনিতত্ত্ব। মনে রাখেন, ধ্বনি বা বর্ণ রিলেটেড যা কিছু আছে, ধ্বনি বা বর্ণ রিলেটেড যা কিছু আছে সবকিছু সবসময় ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। কোন তত্ত্বে ভাই? ধ্বনিতত্ত্বে। কোন তত্ত্ব আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে। মনে থাকবে এটা। আলহামদুলিল্লাহ সবাই পারেন দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ওই কথা পারে, আর ওই দেলোয়ার হোসেন সিদ্দিকী, আমার নামে নাম দেলোয়ার হোসেন সিদ্দিকী, অল জব 500 টাকা ভর্তি হয়ে যাবে কিনা? আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকা এখন পাঠিয়ে দেন, বাকি 250 টাকা কালকে সকালে পাঠায়েন ইনশাল্লাহ। আল্লাহ দেলারা চিনি সারা ধ্বনিতত্ত্ব। আল্লাহ আপনি কি শুরু করছেন এগুলা? পোলাপান কিন্তু মারবো আমার, দেখবেন। দেলারা চিনি সারা বারবার বলা যাবে না। তাহলে ক্লিয়ার? 5 নাম্বার। আলহামদুলিল্লাহ, তো সবাই পারে, মাশাল্লাহ মাশাল্লাহ সবাই পারে। বিয়ের বাসী, বিশের বাসী বললেন ধ্বনিতত্ত্ব। রায়হান আলী মিরাজ, দেলারা চিনি সারা। মোহাম্মদ মকসুদ আলী মুরাদ বলছেন ধ্বনিতত্ত্ব। তাসমিয়া খান বলছেন ধ্বনিতত্ত্ব। আলহামদুলিল্লাহ। কাজল রেখা বলছেন ধ্বনিতত্ত্ব। আলহামদুলিল্লাহ সবাই পারে দেখি। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? টেবিল, কুলা, আনারস, কলম। বলেন, নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? বাঁশ অথবা বেত দিয়ে বানানো, বাঁশ অথবা বেত দিয়ে বানানো সবগুলা দেশি শব্দ, মনে রাখেন। বাঁশ অথবা বেত দিয়ে বানানো সবগুলা দেশি শব্দ। বাঁশ দিয়ে টেবিল বানানো যায়? বানানো যায় না। বাঁশ দিয়ে কুলা বানানো যায়? কুলা কিন্তু বাঁশ বা বেত দিয়ে বানায়। বাঁশ দিয়ে আনারস বানানো যায়? জানে না। বাঁশ দিয়ে কলম বানানো যায়? যায় না।
তাহলে বেত দিয়ে যেটা বানা, বেত তো বোঝেন, বাঁশটা কাইটা যে বেত তোলে না, বেত দিয়ে যেটা বানায় সেটা কি বলে আমরা? কুলা বলি না? জুন বানায়, ওই যে জুরি বানায়, তারপর হচ্ছে ওই যে ইয়া বানায়, তাহলে এগুলা কিসের জন্য? খাঁচি বানায়, এগুলো সব বেত দিয়ে বানায় না, মানে বাঁশটা কাটার পর যে একটা ইয়া তৈরি হয় সেটাকে তো আমরা বেত বলি, যে আঁশটা যে তৈরি হয়। বেত দিয়ে বানানো সবগুলো দেশি শব্দ। কি শব্দ ভাই? বেত দিয়ে বানানো সবকিছু কি শব্দ? দেশি শব্দ। কি শব্দ? দেশি শব্দ। মনে থাকবে? তাহলে সঠিক উত্তর কোনটা বলছি? টেবিল কি বেত দিয়ে বানানো যায়? কি টেবিল বেত দিয়ে বানানো যায়নি? এই ইমরান ভাই, নেত্রকোনার ইমরান ভাই বলেন, টেবিল কি বেত দিয়ে বানানো যায়? যায় না। তাহলে বাঁশ দিয়ে টেবিল বানানো যায়? পারবেন না। বাঁশ বা বেত দিয়ে কুলা বানানো যায়? অবশ্যই যায়। বাঁশ বা বেত দিয়ে আনারস বানানো যায়? জীবনও না। বাঁশ বা বেত দিয়ে কলম বানানো যায়? জীবনও বানানো যাবো না। তাহলে বাঁশ বা বেত দিয়ে যেটা বানানো যায় সেটা দেশি শব্দ। যদি বলে টু ফর, দেখেন আমাদের অঞ্চলের কৃষকরা বৃষ্টির দিনের বা রোদের দিনে ধান খেতে কাজ করে, মাথায় একটা টোফর পরে বেত দিয়ে বানায়, ওটাও কিন্তু দেশি শব্দ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে জুরি যদি জিজ্ঞাসা করে কোন শব্দ, উত্তর হবে দেশি শব্দ। মনে থাকবে এটা? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা কন? মাহিয়া মাহে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন? হাফেজ মোহাম্মদ রিশাদ আহমেদ, কথা আস্তে বলেন। ঠিক আছে ভাইয়া, আমি আস্তে আস্তে কথা বলিব, সমস্যা নেই। এখন এটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের প্রশ্ন দেখি আমরা। 7 নাম্বার প্রশ্ন। অকালে যাকে জাগানো হয়েছে কি হবে? অকালে যাকে জাগানো হয়েছে, 7 নাম্বার। অকালে যাকে জাগানো হয়েছে এক কথায় কি হবে? অকাল প্রয়াণ, অকাল বোধন, অকাল জাগরণ, অকাল বন্যা। মোসাম্মদ আফরোজা খাতুন, স্যার আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়? আমার বাড়ি তো বলা যাবে না, ঠিক আছে? এটা প্রশ্নের সঙ্গে মানে প্রাসঙ্গিক না, আমরা প্রশ্নের মধ্যে থাকি, সীমাবদ্ধ থাকি। আচ্ছা, অকালে যাকে জাগানো হয়েছে এক কথা কি হবে? দ্রুত বলেন। অকালে যাকে জাগানো হয়েছে, অকালে যাকে জাগানো হয়েছে এক কথায় কি হবে? দ্রুত অ্যান্সার করেন। অকালে যাকে জাগানো হয়েছে, অকালে যাকে জাগানো হয়েছে, অপশনে আছে অকাল প্রাণ, অকাল বোধন, অকাল জাগরণ, অকাল বন্যা। সাকিনুর ইসলাম, অকাল বোধন। অকালে যাকে জাগানো হয়েছে, সাকিনুর বলছে অকাল বোধন। সাকিনুর ব্রাহ্মণবাড়িয়ার আমার বিসিএস এর স্টুডেন্ট, সে বলছে অকাল বোধন। কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে সোমলতাকে, কবিতাটা এমন: কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো। আমি আবারও বলি, দেখেন, কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে, এ দুঃসময় আর এ ঘোর প্রলয় কেবল তোমায় ভালোবাসলাম বলে। তাহলে এই অকালে যাকে জাগানো হয়েছে, অকালে যাকে জাগানো হয়েছে তাকে বলে অকাল বোধন। অকালে যাকে জাগানো হয়েছে তারা কি বলে? অকাল বোধন বলে। অকাল বোধন বলে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই কথার, এই শব্দটা মাথায় আসলে আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কবিতা মনে হয়। কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে, এ দুঃসময় আর এ ঘোর প্রলয় কেবল তোমায় ভালোবাসলাম বলে। ঠিক আছে? তাহলে অকাল বোধন মানে কি? অকালে যাকে জাগানো হয়েছে, অকালে যাকে জাগানো হয়েছে এটা কি বলে? অকাল বোধন। মনে থাকবে? আলহামদুলিল্লাহ। মনে থাকবে কিনা বলেন? 7 নাম্বার ক্লিয়ার কিনা? 7 নাম্বার ক্লিয়ার হলে 7 কে লিখে কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ 7 নাম্বার ক্লিয়ার। আলপনা 7 নাম্বার। মাহিয়া মাকি, মনি সরকার অকাল বোধন। মিম ইয়াসমিন বুলবুলি ক্লিয়ার কিনা? এনাবিয়া আনবিয়া ইসলাম ক্লিয়ার? ক্লিয়ার? সামি হক, স্যার কিভাবে ভর্তি হবে? সামি হক, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 1199 টাকা। লাইভ চলে গেলে ভর্তি ফি আর এই অফারটা থাকবে না। তখন কিন্তু তেল গেলে ফুরাইয়া বাড়তে যাবো নিবিয়া, কি হবে আর কান দিয়া, তখন আর কান্দা লাভ হবে না। ঠিক আছে? এই ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও। শাহিন, আমার বাড়ি কিশোরগঞ্জের দিকে। ইমরান হোসেন, স্যার একটা জীবন দাসের কবিতা শুনতে চাই আপনার মুখ থেকে। ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে জীবন দাসের কবিতা বলবো ইমরান। তার চেয়ে ভালো হয়তো আপনাদের নেত্রকোনায় গিয়ে যদি আমি সুসং দুর্গাপুর বা হচ্ছে কলমাকান্দার কাছে পাহাড়ের কাছে গিয়ে বলতে পারতাম। যাই হোক, 7 নাম্বার ক্লিয়ার। 8 নাম্বার দেখেন, কোনটি সমার্থক শব্দ নয়? এখানে কোনটা সমার্থক শব্দ নয়? পবন, সমীরণ, পাবক, বাতাস। কোনটা অন্যদের সঙ্গে মিল নাই, মানে নিচের কোনটা সমার্থক শব্দ নয়, মানে একটা সমার্থক আর একটা কোনটা না? কোনটা না? দ্রুত দ্রুত অ্যান্সার করেন।
দ্রুত অ্যান্সার করেন, কোনটা সমার্থক শব্দ নয়? কোনটা? নিচের কোনটা অন্যদের সঙ্গে মিল নেই, মানে এটা সমার্থক শব্দ না? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, কোনটা সমার্থক শব্দ নয়? দ্রুত। পবন, সমীরণ, পাবক, বাতাস, কোনটা? কোনটা? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। নিচের কোনটা সমার্থক শব্দ নয়? নিচের কোনটা সমার্থক শব্দ নয়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দ্রুত অ্যান্সার করেন, কোনটা সমার্থক শব্দ নয়? দেখেন, পবন, সমীরণ, বাতাস, তিনটা একটা আরেকটা সমার্থক শব্দ। পবন মানে বাতাস, সমীরণ মানে বাতাস, পাবক মানে আগুন, পাবক মানে আগুন, পাবক মানে আগুন, পাবক মানে কি? পাবক মানে আগুন, মনে থাকবে, পাবক মানে আগুন। তার মানে পাবক ছাড়া বাকি তিনটা, পবন মানে বাতাস, সমীরণ মানে বাতাস, শুধু পাবকটা ভিন্ন, তার মানে এটা সমার্থক শব্দ না। মনে থাকবে কিনা বলেন? সালমান স্যার আমার একটু চা খাওয়াই, একবারে দেন লারা চিনি সারা। তাহলে এই পাবক মানে কি? পাবক মানে বাতাস, পাবক মানে কি? সরি, পাবক মানে আগুন বা অগ্নি। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, মনে থাকবে। গোপাল দাস রক্তিম স্যার, এখন যে ক্লাসগুলো করানো হচ্ছে সেটা কি রেকর্ড থাকবে? ইনশাল্লাহ রেকর্ড তো থাকবে। আকলিমা সরকার, ইনশাল্লাহ ক্লিয়ার, 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই, পরেরটায় যাই। বলতেছিলাম 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। প্রিয় বেকার ভাই বোন, আপনারা দীর্ঘদিন থেকে বলতেছিলেন স্যার প্রাইমারি শেষ 19তম শিক্ষক নিবন্ধনের কোন একটা প্যাকেজ চালু করেন, পুরো একটা প্যাকেজ চালু করবেন, যে এক প্যাকেজে সবকিছু হয়ে যায়, একটার মধ্যে যেন সবকিছু হয়ে যায়, মানে লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ, এক প্যাকেজ যেন বেলকি লাগানো প্যাকেজ। ঠিক আছে? এই ফুল কোর্সের মধ্যে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে। কোনো তড়িঘড়ি নাই, কোনো ভুগুচুকি নাই, কোনো ভূগোল নাই, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 3000 টাকার প্যাকেজের মূল্য মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভাই ভাই আপনি বলতে পারেন যে স্যার আমি বেকার, আমার কাছে 1199 টাকা না, 1000 টাকা আছে। আপনারা আমরা নিরুৎসাহিত করব না, বাদ যাবে না কোনো শিশু আমাদের কাছ থেকে। আপনি এখন 1000 টাকা পাঠাই দেন, কালকে আরো 199 টাকা পাঠাইয়া এই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পাঠাবেন, 01767265758। এই নাম্বারে পাঠাইয়া আপনি একটা স্ক্রিনশট দিয়া পাঠাইয়া আপনি মেসেজ লিখবেন, স্যার পেমেন্ট দেন, আমার ভর্তি করে দেন। ঠিক আছে? আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাসটা সামনের দিকে এগিয়ে যাই। চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমিও যাই সামনের দিকে। ঠিক আছে? আচ্ছা, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? বলেন, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত, দ্রুত অ্যান্সার করেন। 9 নাম্বার, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? চাঁদ হয়ে রব আকাশের গায়। দ্রুত। অল জবে ভর্তি হলে ইংরেজি বেসিক ক্লাস কয়টা হবে? ইংরেজি বেসিক এর 100+ ক্লাস হবে। লাখ বেলকি লাখ, স্যারের চোখে মুখে লাখ। এই তো স্যার একটু পরে বেলকি লাগবে। শামসুন নাসিমা কোনটা বোঝেন নাই বলেন, একটু কমেন্ট করে আবার জানান কোনটা বোঝেন নাই। ইমরান হাসান ইমরান স্যার আসলে একজন কবি, আমি কখনো কবি হতে চাই নাই, কিন্তু অমল কান্তি একবার রুদ্র হতে চেয়েছিল, সে কি আসলে রুদ্র হতে পারছে? বলেন, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? বলেন, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা সমান সমান মনীষা। মনস যোগ ঈশা সমান সমান মনীষা। মনস যোগ ঈশা সমান সমান মনীষা। এই হচ্ছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ, সঠিক সন্ধি বিচ্ছেদ। দেখছেন? এই যে আপনারা পারেন। খাদিজা আক্তার স্যার 19তম পরীক্ষা সম্পর্কে কিছু বলেন। 19তম পরীক্ষা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আস্তে ধীরে বলি, আমাকে সুযোগ দেন বলার জন্য। ঠিক আছে? তাহলে হাফেজ বললো মনোযোগ ঈশা মনীষা। শারমিন রিমা মনোযোগ ঈশা
মনীষা, তাহলে মনীষা শব্দ সঠিক খন্ড বিচিত কোনটা? মনোর যোগ ঈশা। পারবেন এখন ইনশাল্লাহ? আচ্ছা পারবেন। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? দ্রুত বলেন। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? তানজিলা রহমান বলেন চাঁদের হাট। আয়েশা মাহমুদ বললেন বি, 9 নাম্বার। 10 নাম্বার বলেন চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনবিয়া কমেন্ট ঠিক করেন তাহলে বুঝতে সুবিধা। বলেন দ্রুত দ্রুত, 10 নাম্বার। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? দ্রুত বলেন চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট। ওরে সব ভালো তুই একা বসিস নে। দ্রুত বলেন চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদ মানে কি? চাঁদ অনেক মানে আমাদের অসম্ভব প্রিয় একটা জিনিস না? ঠিক আছে, আমরা প্রিয় মানুষকে কি বলি? তোমাকে না আজকে চাঁদের মতো লাগছে। এর মানে কি? ও আমার প্রিয় মানুষ না বা আপনার প্রিয় মানুষ না? আপনি কি রাস্তার রিক্সাওয়ালারা বলেন মামা আপনাকে কিন্তু চাঁদের মতো লাগতেছে, এরকম বলেন না। বরং প্রিয় মানুষরা আপনি মেসেজ দেন, শোনো না তোমাকে না চাঁদের মতো লাগছে। তাহলে এই যে কারে মেসেজটা দিচ্ছেন? প্রিয় মানুষটা দিচ্ছেন না? এই চাঁদের, চাঁদ মানে প্রিয়। তাহলে দেখেন চাঁদের হাট, হাট মানে কি এক জায়গায় জড়ো হওয়া না? হাট মানে কি করা? হাট মানে পুরো দেলারা চিনি ছাড়া, মানে হাট মানে এক জায়গায় জড়ো হওয়া। তাহলে চাঁদের হাট, চাঁদ মানে প্রিয়, হাট মানে জড়ো হওয়া মানে সমাগম। এইবার আসেন চাঁদের হাট মানে প্রিয়জন সমাগম। প্রিয়জন সমাগম। অনেকদিন পরে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধব যখন একসাথে দেখা হবে, সবগুলো যখন একসাথে দেখা হবে তখন বলবে চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের হাট, এক বিরাট চাঁদের হাট। ঠিক আছে, তাহলে চাঁদের হাট শব্দের অর্থ কি? চাঁদের হাট বাগদার অর্থ কি? প্রিয়জনের সমাগম। চাঁদের হাট বাগদার অর্থ কি হবে? প্রিয়জনের সমাগম। পারবেন কিনা ইনশাল্লাহ? বলেন চাঁদের হাট বাগদার অর্থ কি? প্রিয়জনের সমাগম। আর আজকে আপনি স্যার আপনি অল্পের জন্য শিল্পী হতে পারেননি। আহারে আমি অল্পের জন্য শিল্পী হতে পারি নাই। আমার কখনো শিল্পী হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অমলকান্তি একবার রুদ্র হতে চেয়েছিল। পারবেন কিনা ইনশাল্লাহ? চাঁদের হাট এটা পারবেন কিনা বলেন। চাঁদের হাট মানে প্রিয়জনের সমাগম। কিসের সমাগম? প্রিয়জনের সমাগম। চাঁদের হাট মানে প্রিয়জনের সমাগম। চাঁদের হাট মানে কিসের সমাগম? প্রিয়জনের সমাগম। পারবেন ইনশাল্লাহ? পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরে হাসিমুখ নমস্কার, হাসিমুখ আদাব। অপরাজিতা জি পারবেন ইনশাল্লাহ। অপরাজিতা বলছে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। 11 নাম্বার। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে দ্রুত বলেন, আমার বিশ্বাস এটাও সবাই পারেন। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে দ্রুত বলেন। দ্রুত বলেন সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। দ্রুত 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 ঝটপট অ্যান্সার করেন। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে ঝটপট অ্যান্সার করেন। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে দ্রুত বলেন, দ্রুত। সংসপ্তক, সংসপ্তক 11 নাম্বার। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে 11 নাম্বার। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। সংসপ্তক, দ্রুত। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। সংসপ্তক, সংসপ্তক। দেখেন ব্রিটিশ আমলের শেষ দিকে অর্থাৎ 1943 সালের দিকে যখন ওই সময় একটা দুর্ভিক্ষ হয়, কি হয়? দুর্ভিক্ষ হয়, তখন বাকালিয়া, বাকালিয়া এবং তালতলি এই দুইটা গ্রাম, বাকালিয়া ও তালতলি এই দুইটা গ্রামের মানুষের, সাধারণ মানুষের জীবন জীবিকায় সবকিছু মিলে যে উপন্যাসটা লেখা হয়েছিল সেটা, সেই উপন্যাসের নাম হচ্ছে সংসপ্তকে। সংসপ্তক উপন্যাসটা কে লিখছে? এটা পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয়। সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। সংসপ্তক নিয়ে নাটক হয়েছে, আরো অনেক কাহিনী হয়েছে।
সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে? সংসপ্তক উপন্যাসটা রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। কে? শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের আরেকটা উপন্যাস আছে সারেংবু। সারেংবু এই সংসপ্তক আমার কাছে লাগে ঠিক আছে, কিন্তু সারেংবু উপন্যাসটা আমার কাছে এত ভালো লাগছে, মানে শহীদুল্লাহ কায়সারের যে কয়েকটা উপন্যাস, মানে সবগুলো উপন্যাস আমার পড়া হয়েছে, তার মধ্যে এই সারেংবুর মতো অসাধারণ উপন্যাস আমি আর পাই নাই। আজকের ক্লাসে আছে সারেংবু নিয়ে। তাহলে এই শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক উপন্যাসটা কে লিখছে? শহীদুল্লাহ কায়সার। সঠিক উত্তর হবে শহীদুল্লাহ কায়সার। এটার কাহিনীটা কি? ব্রিটিশ আমলের শেষ সময়ে এবং পাকিস্তান পিরিয়ডের প্রথম দিকে, অর্থাৎ 43-এর দুর্ভিক্ষ যেটা হয়েছে, বা আমরা যে দুর্ভিক্ষটার কথা বলি, সেই দুর্ভিক্ষ সময় বাকালি এবং তালতলি দুটা গ্রামের সাধারণ মানুষদের জীবিকা, জীবন, প্রেম, সংগ্রাম, বিচ্ছেদ, অনল, বিরহ, বিদ্রোহ সবকিছু মিলাইয়া মানুষের জনজীবনের যে কাহিনীটা তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে সংসপ্তক উপন্যাসের বিষয়বস্তু। কে লিখছে? শহীদুল্লাহ কায়সার লিখছে। কে লিখছে? শহীদুল্লাহ কায়সার। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা 11 নম্বর ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, পরেরটাই যাই। বলেন শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি, 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 বাল্মীকি। বলেন শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি বানানের শুদ্ধ কোনটা হবে? 12 নাম্বার বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? সালমান স্যার চা কই? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? দ্রুত বলেন বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? দ্রুত বলেন বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? বাল্মীকি শুদ্ধ বানান কোনটা? মনে রাখবেন বাল্মীকি বানানে ব আকার, ল, ম দীর্ঘিকার এবং কয় রস্যি। বাল্মীকি আগে দীর্ঘিকার হবে এবং পরে ঋষিকার হবে, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? বাল্মীকি মানে উই পোকার বাসা। উই পোকার বাসা কিসের বাসা? বাল্মীকি মানে ওই পোকার বাসা। কি ও স্যার লাগবেল কি লাগান লাগান চোখে মুখে লাগান। ঠিক আছে, তাহলে বাল্মীকি মানে কি? ওই প্রকার ভাষা। তাহলে বাল্মীকি সঠিক বানান কোনটা? বয়াকার বা, ল, ম দীর্ঘিকার, কয় রস্যিকার। অনেকে এটা বলে বাল্মীকি, না এটা বাল্মীকি না, এটা বাল্মীকি হবে, ঠিক আছে? উল্টা পাল্টা বলেন না, রাস্তাঘাটে ধোলাই খাইতে পারেন। সুতরাং শব্দের উচ্চারণ শব্দের মতো করে করবেন, ঠিক আছে? ক্লিয়ার? এটা মনে থাকবে। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। এই কোর্সের মধ্যে আপনি 100 প্লাস ক্লাস পাবেন, 100 প্লাস ক্লাস পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে, 100 প্লাস এক্সাম পাবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন ইংরেজিতে খুবই দুর্বল, মানে ইংরেজিতে পরীক্ষার হলে যখন যান তখন লেখা তখন যে প্রশ্ন থাকে ইনসিস্টেন্ট অন হয় না, ইনসিস্টেন্ট অফ হয় না, ইনসিস্টেন্ট অ্যাবভ হয়, আপনারা ভুলে যান। তাহলে এই যে বিষয়গুলো, এই ইংলিশ গ্রামারকে বেসিক থেকে আপনার স্ট্রং করা দরকার। শুধু তো পড়লে মুখস্থ করলে হবে না। বাজার থেকে দুইটা বই কিনছেন, 3000 টাকার বই দিয়ে বিসিএস এ ফুল প্রিপারেশন নেওয়া সম্ভব, জানেন? তাহলে বই কিনলে কি মানুষের পড়াশোনা হয়ে যায়? বই কিনলে কি বিসিএস ক্যাডার হয়ে যাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। জীবনানন্দ দাশ কবি হয়ে গেছে, শরৎচন্দ্র সাহিত্যিক হয়ে গেছে, শরৎচন্দ্র সাপের বৃষ্টি যারা যারা সাদা, সে কি একটা বই পড়ে সাহিত্যিক হয়েছে? না ভাই, আপনাকে বই পড়লেই, বই কিনলেই কেবল কিছু হওয়া যায়। আপনাকে বেসিকটা স্ট্রং করতে হবে, অধ্যয়ন করতে হবে, শিখতে হবে গুরুর কাছে, ঠিক আছে? কার কাছে শিখতে হবে? গুরুর কাছে শিখতে হবে, মনে থাকবে। তাহলে সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্স, সাইদুল স্যারের ইংলিশ বেসিক ইংলিশ কোর্স, সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্স, সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্স, সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্স। আপনি যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি হতে পারবেন মাত্র 750 টাকা দিয়ে। অল জব অল অ্যাডমিশন ইংলিশ বেসিক কোর্স, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 750 টাকা, মনে থাকবে। আর 19তম শিক্ষক নিবন্ধন কত টাকা? 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য যেটা করবেন, অর্পি হোসেন ইয়েস টপিক ভিত্তিক ক্লাস নেব, আলহাজ আলী দেলারা চিনি যারা দিলাম লারা। তাহলে দেখেন, তাহলে ভর্তি হওয়ার জন্য যেটা করবেন 0767265758 এই নাম্বারে টাকা পাঠাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনার ভর্তি নিশ্চিত হয়ে যাবে এবং আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, মনে থাকবে। মনে থাকবে। তাহলে আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস টাইনে সামনের দিকে যাই। পাখি শব্দের সমার্থক কোনটি? অর্ণব, অরণ্য, নবশ্চর, বিহগ। অরণ্য, অর্ণব, নবশ্চর, বিহগ। বলছে পাখি শব্দের সমার্থক কোনটি? পাখি শব্দের সমার্থক কোনটি? পাখি শব্দের সমার্থক কোনটি? দ্রুত বলেন, দ্রুত বলেন পাখি শব্দের সমার্থক কোনটা? দ্রুত 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 অ্যান্সার করেন। পাখি শব্দের সমার্থক কোনটি? দ্রুত বলেন পাখি শব্দের সমার্থক কোনটি? পাখি পাখি পাখি। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। পাখি শব্দের সমার্থক কোনটি? 13 নাম্বার। পাখি শব্দের সমার্থক কোনটি? বলেন পাখি শব্দের সমার্থক কোনটি? পাখি পাকা পেঁপে খায় নাকি পাকা পেঁপে পাখি খায়? বলেন পাখি শব্দের সমার্থক কোনটি? পাখি শব্দের সমার্থক হচ্ছে
বিহগ 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 পাখি শব্দ সমার্থকে বিহগ বলেন। পাখি শব্দ সমার্থকে বিহগ। অর্ণব অরণ্য নাকি নবশ্চর? পাখি শব্দ সমার্থক কোনটা বলেন? ইমরান হোসেন ইমরান। পাখি শব্দ সমার্থক শব্দ কি বলেন? পাখি শব্দ সমার্থক হচ্ছে বিহগ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ নাম্বার। পারবেন ইনশাল্লাহ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন রক্তাক্ত প্রান্তের নাটকের পটভূমি কি? ভাষা আন্দোলন, সিপাহী বিদ্রোহ, পানিপথের তৃতীয় যুদ্ধ, পলাশির যুদ্ধ। বলেন। ইজাজ আহমেদ মসিন। বাংলায় আলাদা বেসিক কোর্স আছে না? আমাদের সাইদুল স্যারের এখানে নাই, সেটা অন্য বিষয়। পাখি শব্দ সমার্থক কোনটি? এটা তো গেল। এখন বলেন রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? বাংলায় আমার ওরকম কোনো বেসিক কোর্স নাই, তবে আমি বাংলা নিয়ে নিয়মিত ক্লাস নিয়ে ভিডিও আপলোড দেই আমার দেলোয়ার স্যার বাংলা পেজের মধ্যে। ফেসবুকে ঢুকে বাংলাতে লিখবেন দেলোয়ার স্যার বাংলা, লিখলে পাবেন। বাংলাতে লিখে সার্চ দিলে পাবেন, দেখবেন ওখানে কারো অন্যান্য বিষয়ের ক্লাস আছে। ঠিক আছে, তাহলে রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার মঞ্চে হাজির। রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? দ্রুত বলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ এর মানে এই না যুদ্ধটা পানির মধ্যে হয়েছে। পানিপথ একটা জায়গার নাম, মনে রাখেন। পানিপথ একটা জায়গার নাম। পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে পানিপথ মানে কি? পানির মাঝখান দিয়ে একটা পথ বানাই ফেলছে, ব্যাপারটা এরকম। তার মধ্যে পানির উপর দিয়ে একটা গালিচা দিয়ে সিন্দাবাদ আসতেছে, আর ব্যাকগ্রাউন্ডে চলতেছে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। না, পানিপথ মানে হচ্ছে একটা জায়গার নাম, একটা জায়গার নাম পানিপথ। একটা জায়গার নাম কি? একটা জায়গার নাম হচ্ছে পানিপথ, একটা জায়গার নাম পানিপথ। তাহলে রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি হচ্ছে রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নাকি ভাষা আন্দোলন? কোনটা হবে বলেন? রেবেকা খাতুন। স্যার আমিও বাংলায়। রক্তাক্ত প্রান্তর কি হবে বলেন? আপনারা গোলাই ফেলতেছেন, রক্তাক্ত প্রান্তর আর কবর রে গোলাই ফেলতেছেন। কি রে ভাই, গোলানোর কিছু আছে? রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরীর লেখা 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি নিয়ে রচিত। তাহলে সঠিক উত্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথ একটা জায়গার নাম, এটা এর মানে এই না যে রাস্তাটা পানির মাঝখান দিয়ে হয়েছে। মনে থাকবে, মনে থাকবে। এটা রাজিয়া সুলতানা। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আপনারা যারা ভাষা আন্দোলন বলছেন, ভাষা আন্দোলন হচ্ছে কবর নাটকের পটভূমি। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, এটা হচ্ছে কবর নাটকের পটভূমি। আর রক্তাক্ত প্রান্তর দুটোই কিন্তু মুনির চৌধুরী লিখছে। রক্তাক্ত প্রান্তর কি হবে? রক্তাক্ত প্রান্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ। মনে থাকবে? তাহলে আমরা পরের প্রশ্ন যাই। আলহামদুলিল্লাহ, ওকে, পারবো আমরা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কালকে পড়াইছিলাম সবার সই। সবার সই চণ্ডীদাস। সবার সই কে? চণ্ডীদাস। সবার সই চণ্ডীদাস। সবার সই কে? চণ্ডীদাস। তাহলে সবার উপরে মানুষ সত্য, এটার উক্তিটা কার? চণ্ডীদাসের। সই কেমন ধরিব হিয়া, সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। এই সবার সই চণ্ডীদাস। সবার মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই বা কেহ নাই। আরেকটা হচ্ছে বিখ্যাত উক্তি চণ্ডীদাসের। চণ্ডীদাসের একটা বিখ্যাত উক্তি, সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান যায় আমারও আঙ্গিনা দিয়া। কোন দিক দিয়া? আমারও আঙ্গিনা দিয়া। তাহলে সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান যায় আমারও আঙ্গিনা দিয়া। তাহলে আপনি বাড়ির মধ্যে বসে আছেন, আপনার প্রিয় মানুষ আপনার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, তখন কি বলবেন? সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান যায় আমারও আঙ্গিনা দিয়া। তাহলে এটার মানে এটার মানে কি হবে? অথবা আপনি সিঁড়ির নিচে বিড়ির দোকানে বসে আছেন, আপনার সামনে দিয়ে আরেকজনের হাত ধরে হেঁটে যাচ্ছে, এভাবে চপট চপট করে হেঁটে যাচ্ছে, তখন আপনি কি বলবেন? সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান যায় আমারও আঙ্গিনা দিয়া। তাহলে আমরা মনে রাখবো সবার সই চণ্ডীদাস। সবার সই কে? চণ্ডীদাস। সবার মানে সবার উপরে মানুষ সত্য, এটা চণ্ডীদাসের। আবার সই মানে সই কেমন ধরিব হিয়া, এটা চণ্ডীদাসের। মনে থাকবে কিনা ইনশাল্লাহ? মনে থাকবে? সাবিকুন নাহার মনে থাকবে কিনা বলেন? সাবিকুন মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনারা ভর্তি হতে থাকেন। ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে টাকা পাঠালে হবে। এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। পরের প্রশ্ন, কোনটি উপমিত কর্মধারয় সমাস? সিংহ পুরুষ, বিশদ সিন্ধু, মন মাঝি, কাজল কালো। বলেন।
উপমিত কর্মধারয় সমাস কোনটা? সিংহ পুরুষ, বিশেষ সুন্দর, মন মাঝি, কাজল কালো। ঝটপট অ্যান্সার করেন। আকলিমা ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ। সানজো আলহামদুলিল্লাহ পারবে, সানজো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহমিনা পারবেন কিনা বলেন? 16 নাম্বার দেখেন, 16। যদি বলো 16 উঠা যাবে কোলো, তাহলে বলেন 16 নাম্বার কোনটি উপমিত কর্মধারয় সমাস? সিংহ পুরুষ, বিশেষ সুন্দর, মন মাঝি, কাজল কালো। ঝটপট অ্যান্সার করেন, কোনটি উপমিত কর্মধারয় সমাস? হোয়াটসঅ্যাপ আইয়া পড়ছে ভাই সাহেব, বলেন কোনটি উপমিত কর্মধারয় সমাস? কোনটি উপমিত কর্মধারয় সমাস? হোয়াটসঅ্যাপ আইয়া পড়ছে দেলোয়ার স্যার, বলেন কোনটি উপমিত কর্মধারয় সমাস? এই যে দেখেন উপমিত, 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 উপমিত মানে মিথ্যা। উপমিত মানে কি? মিথ্যা। উপমিত মানে মিথ্যা, যেটা অযৌক্তিক, যেটা মিথ্যা, যেটা ফাফরবাজি, যেটা চাপাবাজি, সবগুলো উপমিত কর্মধারয় সমাস। কি হবে উপমিত কর্মধারয় সমাস? বলতো সিংহ পুরুষ, পুরস্কার মতো, পুরুষ সিংহের মতো। ভাই পুরুষ কোনোদিন সিংহের মতো হয়? পুরুষ সর্বোচ্চ পাশাবাইয়ের মতো গর্জন দিতে পারে, ওই এমনি গর্জন দিতে পারে, কিন্তু পুরুষ কি কোনোদিন সিংহের মতো হবে? না। পুরুষ সর্বোচ্চ জায়েদ খানের মতো ডিগবাজি মারতে পারে, কিন্তু পুরুষ কোনোদিন সিংহ হবে? কোনোদিন হবে না। তাহলে পুরুষ সিংহের নাই, এটা একটা ভণ্ডামি বা এটা একটা মিথ্যা কথা। তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। দেখেন বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা আবার রূপক কর্মধারয় সমাস। মন মাঝি, এটাও রূপক কর্মধারয় সমাস। এই যে কাজল কালো, এটা উপমিত, এটা উপমান কর্মধারয় সমাস। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে পুরুষ সিংহ। তাহলে পুরুষ সিংহ কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। পারবেন কিনা ইনশাল্লাহ? পুরা একবারে লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। তাহলে এইটা যদি পরীক্ষা আসে মনে রাখেন, যেটা উপমিত মানে মিথ্যা, যেটা মিথ্যা করবো ওটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। পারবেন? পারবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা 16 নাম্বার পারবো, 16 নাম্বার পারবো। তাহলে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স ভর্তি ফি যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। 100 প্লাস ক্লাস পাবেন, 100 প্লাস এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের পড়া ক্লাসে বুঝে দেওয়া হবে। ওরা আমার বেকার ভাই বোন, ও বেকার ভাই বোন রে, তোমরা যারা পড়তে বসলে, তোমরা যারা পড়তে বসলে খিদা লাগে, তোমরা যারা পড়তে বসলে মা বলে এটা কইরা দে, বোন বলে আমার অঙ্কটা কইরা দাও, বাবা বলে এই কাজটা কইরা দে, তোমাদের জন্য সকল ক্লাস, তোমাদের জন্য সকল ক্লাস রেকর্ডের ব্যবস্থা করা আছে। বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে যারা ক্লাস মিস করে ফেলবা তাদের জন্য রেকর্ডের ব্যবস্থা আছে। সুতরাং এই কোর্সে ভর্তি হইলে জীবনে কোনো লস নাই এবং তোমার 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের চাকরির প্রিপারেশন সম্পূর্ণ হইয়া যাইবো। বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্ন যাই। আপনারা ভর্তি হয়ে থাকেন, আমি পরের প্রশ্ন যাই। ধ্বনি উচ্চারণের এককে কি বলেন? দ্রুত বলেন।
ধ্বনি উচ্চারণের একককে কি বলে? একক। ধ্বনি উচ্চারণের একককে কি বলে? শব্দ, অক্ষর, বর্ণ, পদ। ধ্বনি উচ্চারণের একককে কি বলে? তাসফিয়া সাবা পারবেন ইনশাআল্লাহ। ধ্বনি এক উচ্চারণের একককে কি বলে? দ্রুত দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। ধ্বনি উচ্চারণের একককে কি বলে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। ধ্বনি উচ্চারণের একককে কি বলে? অপরাজিত বাংলা, জোরে বলেন আমিন। আমিন। শেখ শাওন, কথা বলেন ঠিক কিনা? ঠিক। কি ওয়াজ ঠিক আছে? ওয়াজকে আরো করতে হবে। এখন গান গান বাজনা সব বাদ, এখন থেকে শুধু ওয়াজ হবে, ঠিক আছে? তাহলে দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। ওরে আমার মায়ার ভাই বোন, ওরে আমার দরদের ভাই বোন, দিলের ভাই বোন, তোমরা যারা এই শীতের রাতে কম্বলের নিচে কম্বল মুড়ে দিয়া আমার এই ক্লাসটি করতেছো, দেরি না করে রে ভাই 17 নাম্বার প্রশ্নের অ্যান্সার করো। প্রশ্নে চাইছে ধ্বনি উচ্চারণের এককে কি বলা হয়? বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তাহলে জোরে বলেন, ধ্বনি উচ্চারণের এককে কি বলে? দ্রুত দ্রুত বলেন, ধ্বনি উচ্চারণের এককে কি বলে? শব্দ, অক্ষর, বর্ণ, পদ। দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, ধ্বনি উচ্চারণের এককে কি বলে? ধ্বনি উচ্চারণের এককে কি বলে? ধ্বনি উচ্চারণের এককে কি বলে? বলেন, দ্রুত বলেন। উচ্চারণের একক। ধরেন আমি বললাম আমার, এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনারা সবাই উল্টাপাল্টা উত্তর দিতেছেন, মনোযোগ দিয়ে বোঝেন, মায়ের খাবেন নলে। দেখেন দেখেন, আমার, এটা উচ্চারণ করলাম আমরা। উচ্চারণ করতে সময় যেখানে থামি, মানে প্রথম যেটা উচ্চারণ করে সেটাই তো একক, আগেরটাই তো একক। আ যোগ মার, এটা না? এই যে আ, এটা একটা অক্ষর, এটা কি অক্ষর? মার, এটা একটা অক্ষর। তাহলে ধ্বনি উচ্চারণের একক কি? একক মানে কি? একবারে আগের ইউনিটটা না, তাহলে একক মানে কি? এটা একটা অক্ষর না? তাহলে ধ্বনি উচ্চারণের উত্তর হবে, সঠিক উত্তর হবে অক্ষর। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা বলেন? দেলারা চিনি ছাড়া, যে চিনি ছাড়া লারা দিচ্ছি, বলেন মনে থাকবে কিনা? আর নাফি স্যার বাবা নিয়া, মানে বাবু না বাবা নিয়া ক্লাস করতেছেন, মনে থাকবে? জাকির হোসেন ঠিক। ইমরান, ইমরান হাসান, ইমরান স্যার আমার কমেন্টস উত্তর পাইনি। ইমরান কি কমেন্ট করছিলেন আবার একটু বলেন। আমি চা নিতে গেছিলাম তো খেয়াল ছিল না। তাহলে পারবেন এটা ইনশাল্লাহ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, বলছে কি উপকার অপকারের অপকার অপকার করে যে, উপকারের অপকার করে যে, উপকারের অপকার করে যে, তাকে কি বলে? বলেন। উপকারের অপকার করে যে, 19 নাম্বার, তাকে কি বলে? উপকারের অপকার করে যে, তারা কি বলে? দ্রুত বলেন। অপকারের, উপকারের অপকার করে যে, উপকারের অপকার করে যে, বলেন বলেন, দ্রুত বলেন। উপকারের অপকার করে যে, 17 নাম্বার। 18 নাম্বার কি হবে? উপকারের অপকার করে যে, কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতজ্ঞ উপকারী। 18 নাম্বার, উপকারের উপকারের অপকার করে যে, বলছে উপকারের অপকার করে যে, কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতজ্ঞ উপকারী। উপকারের অপকার করে যে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আর আমরা ছোটবেলায় কবিতা পড়তাম না? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। ঠিক আছে? বলে না, আপনি যখন আমাকে থাপ্পড় দেবেন আমি তখন আপনাকে বলবো, মানে আমি তখন আপনাকে প্রশংসা করে যাব। হ্যাঁ, তাহলে উপকারের অপকার করে যায়, আমি আপনার উপকার করলাম, আপনি আমার দিলেন একটা পিছন দিয়ে মানে জোতার বাড়ি, তাহলে এটা উল্টো হয়ে গেল না? তাহলে উপকারের অপকার করে যে তারা আমরা বলি কৃতজ্ঞ। কৃতজ্ঞ। উপকারের অপকার করে যে তারা আমরা কি বলি? কৃতজ্ঞ বলি। উপকারের অপকার করে যে তারা আমরা কি বলি? কৃতজ্ঞ বলে। কি বলি? কৃতজ্ঞ বলে। উপকারের অপকার করে যে তারা কি বলে? আমরা কৃতজ্ঞ বলে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা বলেন? স্যার কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য 01767265758 19তম শিক্ষক নিবন্ধন কোর্সের জন্য মাত্র 1199 টাকা এই নাম্বারে পাঠাবেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি।
লাইভ চলে গেলে ভর্তি শেষ। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি উম্মে তোফা, বুঝতে পারছেন? ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1199 টাকা পাঠাবেন। এছাড়া সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্স যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। যারা ইংরেজিতে দুর্বল, ইমরান হোসেন ইমরান স্যার নেত্রকোনা আসলে নেত্রকোনা বালিশ মিষ্টি কিনা, আমি খাইছি গয়নাতের মিষ্টি, ওই যে শহরের দোকানটা। আচ্ছা, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। সাইদুল স্যারের বেসিক ইংলিশ বেসিক অল জব অল অ্যাডমিশন বেসিক কোর্স মাত্র কত? 750 টাকা। ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে টাকা পাঠায়, এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 19 নম্বর প্রশ্নটা দেখেন। লাঠালাঠি কোন ধরনের সমাস বলেন? লাঠালাঠি, চুলে মারামারি, লাগালাগি, গুতাগুতি, ঠেলাঠেলি, কানাকানি, হাসাহাসি, চোখাচোখি, এই সমস্ত যত সমাস আছে সবগুলা কোন সমাস বলেন? লাঠালাঠি কোন সমাস? দ্রুত বলেন। সুবর্ণা আক্তার দ্রুত বলেন। হেলাল উদ্দিন, রনি রয়, হাফেজ শিশাদ দ্রুত বলেন। বানিতা সেন দ্রুত বলেন। লাঠালাঠি কোন সমাস? দ্রুত বলেন, দ্রুত, আদান দিচ্ছে, দ্রুত বলেন লাঠালাঠি। তুমি সুন্দর তাই চেয়ে থাকে একে মোর অপরাধ বলেন। আচ্ছা, এবার দেখেন, মনে রাখেন দুটি শব্দ পাশাপাশি বসলে দুটি শব্দ পাশাপাশি বসলে সবসময় সেটা দুটি শব্দ পাশাপাশি বসলে সবসময় সেটা ব্যতিহার বহুব্রী সমাস হয়। কি সমাস? ব্যতিহার বহুব্রী সমাস হয়। ব্যতিহার বহুব্রী সমাস। যেমন লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই, কানে কানে যে আলাপ, হাসাহাসি, হাসিতে যে আলাপ, মারামারি, মারে যে ক্রিয়া, গুতায় যে ক্রিয়া, চোখে যে আলাপ, এ সমস্ত যা আছে, সুলে যে লড়াই, এ সমস্ত যা আছে সবগুলা ব্যতিহার বহুব্রীর সমাস। মনে থাকবে এটা, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই, 20 নাম্বার পরেরটা যাই আমরা। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের বলেন? অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? এই উপন্যাসের নামের মধ্যে রাস্তা কথাটা আছে বলেন। অপু ও দুর্গা, আমি হিন্টস দিয়ে দে, রাস্তা শব্দটা আছে এই উপন্যাসের নামের মধ্যে, রাস্তা শব্দটা আছে। তাহলে বলেন অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? দ্রুত বলেন। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? সাকিনুর ইসলাম, পথের পাঁচালী। সাকিনুর পথের পাঁচালী পড়ছিলেন আপনি? পথের পাঁচালী। আচ্ছা, অপু ও দুর্গা এ চরিত্র দুটি, আমি বলছি এ রাস্তা শব্দটা আছে, রাস্তা আছে মানে পথ আছে, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের। যদি বাংলা সাহিত্য পড়তে হয় বিভূতিভূষণের পথের পাঁচালীটা পড়বেন, উপন্যাসটা, আরণ্যক উপন্যাসটা পড়বেন। এত অসাধারণ করে লিখে গেছেন উনি। পারবেন ইনশাল্লাহ? তাহলে আমরা পারবো। তাহলে আমরা বলছি 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। এছাড়াও সাইদুল জারের অল জব অল অ্যাডমিশন,
সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন কোর্স মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের মধ্যে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে। ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে মাত্র কত টাকা? 1199 টাকা পাঠাবেন। কত টাকা? 1199 টাকা পাঠাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা মেসেজ করে দিবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন। ভাই আপনার কাছে 1100 টাকা নাই, 1199 টাকা নাই, আপনার কাছে আছে 900 টাকা। আপনাকে আমরা নিয়ে উৎসাহিত করবো না। 900 টাকা থাকলে কি আপনি ভর্তি হতে পারবেন না? আপনি কি কোর্স থেকে বাধ্য হয়ে যাবেন? আপনি কি প্রিপারেশন নিতে পারবেন না? এই বেকার ভাই বোনদের কথা চিন্তা করে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনার কাছে 900 টাকা আছে, এখন 900 টাকা পাঠিয়ে দেন। কত টাকা? 900 টাকা পাঠিয়ে দেন, এই নাম্বারে পাঠিয়ে দেন। কালকে আরো 299 টাকা কারো থেকে ধার করে নিয়ে এই নাম্বারে পাঠাইয়া সেন্ড মানি আবার করে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে বলেন, স্যার আমি সেন্ড মানি করে দিচ্ছি স্যার, পেমেন্ট ডান, আমাকে ভর্তি করা দেন। ইনশাল্লাহ আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। মনে থাকবে? তাহলে দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। যারা ইংরেজিতে দুর্বল, আপনি ইংরেজিতে গ্রামারে দুর্বল, আপনি ইংরেজিতে টেন্স পারেন না, আপনি ইংরেজি সাহিত্য দুর্বল, ইংরেজি বাক্য রচনা করতে কষ্ট হয় আপনার, এই সমস্ত সমস্যা যারা আছেন তারা সাইদুল স্যারের বেসিক কোর্সটা করলে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সাইদুল স্যার আমার নিজের শিক্ষক, আজকে আমি সাইদুল স্যারের সঙ্গে এক ক্লাসে দাঁড়াই, এটা আমার একটা গর্বের বিষয়, সাইদুল স্যারের গর্বের বিষয়। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন। রক্তিম, গোপাল দাস রক্তিম, ভর্তি হয়ে যান দ্রুত। কাজল রেখা, আমি পড়ছি স্যার, ধন্যবাদ। তাহলে আমরা 21 নম্বরের মধ্যে কি পাই? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন, দ্রুত। 21 নম্বর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? 21 নম্বর, দ্রুত বলেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন, দ্রুত। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? দ্রুত বলেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? কয়টা? দ্রুত বলেন। স্বরবর্ণ একটা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ একটা। ব্যঞ্জন বর্ণ 7টা। টোটাল কয়টা হয়? 8টা। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টি। বৃষ্টি সরকার বলছে 8টি, ইমরান বলছে 8টি, সুলতান আক্তার 8টি, মনীষা রয় 8টি। পারবেন না ইনশাল্লাহ? সাবিনা ইয়াসমিন 8টি, ফারিয়া তাবাসসুম বলছে 8টি, তন্নি বলছে 8টি, শান্তা বলছে 8টি, ঐশানী দেব 8টি। পারবেন না ইনশাল্লাহ? পারবেন। তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্ন কি বলছে? বিরাম চিহ্ন প্রথম কে ব্যবহার করেন? বিরাম চিহ্ন প্রথম কে ব্যবহার করেন? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি 1843 এই গ্রন্থের সর্বপ্রথম কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাংলা বিরাম চিহ্ন ব্যবহার করেন। সামিয়া, কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলা বিরাম চিহ্ন প্রথম ব্যবহার করেন। তাহলে কোন গ্রন্থে লিখ করেন? বেতাল পঞ্চবিংশতি বলছে, বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে থাকবে? তাসফিয়া সাবা, কাজল রেখা মনে থাকবে ইনশাল্লাহ। রঞ্জন রয় মনে থাকবে। মৌসুমী চৌধুরী ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে? বিনা মেঘে বজ্রপাত এর অর্থ কি? অকস্মাৎ বিপদ, প্রচন্ড বৃষ্টি, অসম্ভব ঘটনা, প্রকৃতির ডাক। অকস্মাৎ বিপদ, প্রচন্ড বৃষ্টি, অসম্ভব ঘটনা, প্রকৃতির ডাক। বিনা মেঘে বজ্রপাত। সাদিয়া শবনম, বিনা মেঘে বজ্রপাত কি হবে বলেন? বিনা মেঘে বজ্রপাত, দ্রুত বলেন। বিনা মেঘে বজ্রপাত এর অর্থ কি? বিনা মেঘে বজ্রপাত, দ্রুত অ্যান্সার করুন। বিনা মেঘে বজ্রপাত, দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। বিনা মেঘে বজ্রপাত। স্যার ব্যাকরণের বেসিক পড়ার নাম? ব্যাকরণের বেসিক পড়া আমার একটা পেজ আছে, দেখবেন, দেলোয়ার স্যার বাংলা, দেলোয়ার স্যার বাংলা। ফেসবুকে সার্চ দিলে পাবেন। এটার মধ্যে আমি বাংলা ব্যাকরণের বেসিক ক্লাস আপলোড দিয়ে ওখান থেকে দেখতে পারেন। এটাতে সার্চ দিলে পাবেন ফেসবুকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিনা মেঘে বজ্রপাত এটার কি?
বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত মানে কি? অকস্মাৎ বিপদ। বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত, এটার মানে কি? এটার মানে হচ্ছে অকস্মাৎ বিপদ, আকস্মিক বিপদ বা অকস্মাৎ বিপদ, মনে থাকবে? আচ্ছা, তাহলে 24 নম্বর, 24 নম্বরে কি বলছে? 24 নম্বরের মধ্যে কি বলছে দেখেন তো? লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? মজিদ, রহিমা, জমিলা, খালেক ব্যাপারী। লাল সালু উপন্যাস 24 নম্বর, লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? দ্রুত দ্রুত, আমার বিশ্বাস এই উপন্যাসের থেকে প্রশ্ন আসলে আপনারা সবাই পারার কথা, কারণ আপনারা অনেকেই স্কুল বা কলেজ লেভেলে এই উপন্যাসটা পাঠ্য বিষয় হিসেবে পড়ে আসছেন। আচ্ছা, দ্রুত অ্যান্সার করেন। লাল সালু উপন্যাস কার রচনা? লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? দ্রুত অ্যান্সার করেন। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। সাকুনের বলছেন মজিদ। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? ঈশিতা বলছেন মজিদ, অপরাজিতা বলছেন মজিদ, কাজল রেখা বলছেন ক, রয় মৃন্ময় ক, ঈশিতা শিকদার, আয়শা মাহমুদ। তাহলে বলেন লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মজিদ। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্রকে মজিদ, বাটপাট্টা। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্রকে মজিদ, পারেন দেখি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আবারও বলছি, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। যতক্ষণ অফার চলবে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার, লাইভ চলে গেলে অফার শেষ। ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা অফার। এই অফারে ভর্তি হতে চাইলে এই নাম্বারে যতক্ষণ লাইভ চলবে দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। এই নাম্বারে টাকা পাঠাবেন 07672657558 এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। মাসুমা আমরিন ক্লিয়ার? এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? পারবেন? ইয়াসমিন সুমি, আসসালামু আলাইকুম স্যার। ইয়াসমিন সুমি, ওয়ালাইকুম আসসালাম। কেমন বেড়াচ্ছেন? পারবেন? পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? বলেন ইয়াসমিন সুমি, বলেন নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? বলেন নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? বলতে ছাত্রী, সতীন, শিক্ষিকা, বালিকা। নিত্য স্ত্রীবাচক শব্দগুলো হচ্ছে সদবা, বিধবা, সপত্নী, সতীন, এও, দাইমা, অরক্ষণীয়া, কুলোটা, এই সমস্ত যা আছে সবগুলা নিত্য স্ত্রীবাচক শব্দ, মনে থাকবে? তাহলে এই যে দেখেন ছাত্রী, এটার বেড়াবাচক রূপ আছে। নিত্য স্ত্রীবাচক রূপ মানে একবারে যার কোনো পুরুষবাচক রূপ নাই। নিত্য স্ত্রীবাচক রূপ মানে যার কোনো পুরুষবাচক রূপ নাই। তার মানে ছাত্রী এর পুরুষবাচক রূপ আছে। ছাত্রী এর পুরুষবাচক রূপ হচ্ছে ছাত্র। এই যে সতীন, আমাদের বাংলা ভাষায় দেখেন অনেক গ্রামে মহিলারা গালি দেয়, ওই সতীনের ঘরে সতীন। তাহলে এই যে সতীন, সতীনের কোনো বেড়াবাচক রূপ নাই, তার মানে এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। শিক্ষিকের পুরুষবাচক রূপ আছে। শিক্ষিকের পুরুষবাচক রূপ হচ্ছে শিক্ষক। শিক্ষিকের পুরুষবাচক রূপ হচ্ছে কি? শিক্ষক। বালিকের পুরুষবাচক রূপ হচ্ছে বালক। তাহলে কোনটার নাই? সতীনের কোনো স্ত্রীবাচক রূপ নাই। কার নাই? সতীনের কোনো স্ত্রীবাচক রূপ নাই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? ইয়াসমিন সুমি বুঝতে পারছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সতীন। সঠিক উত্তর কি হবে? সতীন। সঠিক উত্তর হবে সতীন। সতীন মানে তো বোঝেন, মনে থাকবে এটা। আচ্ছা, তাহলে আমরা 26 নম্বরে দেখি। 25 নম্বর আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 26 নম্বর বলছে তপবন এর ব্যাস বাক্য কোনটি? তপবন এর ব্যাস বাক্য কোনটি? তপের নিমিত্ত বন, তপের বন, তপোবন, তপ নামক বন। তপবন এর ব্যাস বাক্য কোনটি? তপের নিমিত্তে বন, তপবন। তপবন এর ব্যাস বাক্য কোনটি? দ্রুত অ্যান্সার করেন। তপবন এর ব্যাস বাক্য কোনটি? ইয়াসমিন সুমি কোথায় হারিয়ে গেছে? সালাম দেউ দাও। তপবন এর ব্যাস বাক্য কোনটি? দ্রুত দ্রুত অ্যান্সার করেন। ইয়াসমিন সুমি, সতীন এর বেড়াবাচক শতান। সতীনের কোনো বেড়াবাচক রূপ নাই। সতীনের কোনো বেড়াবাচক রূপ নাই, এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। ইয়াসমিন সুমি মনে রাখবেন। এছাড়াও নিত্য পুরুষবাচক শব্দগুলো হচ্ছে কবিরাজ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপতি, যোদ্ধা, অকৃতদার, ডাকিব।
এই সবগুলো হচ্ছে, এবং জিনের কোনো বেডিবাচক রূপ নাই। ইয়াসমিন শামীম লক্ষ্য রাখেন, আপনি যখন ছোট ছিলেন ফেসবুকে ফেক আইডি খুলছেন, এঞ্জেল পরি, তারপর হচ্ছে সুমি পরি, মানে এবার সবকিছু পরি পরি। মাইয়ারা যখন ফেসবুকে আইডি খুলে তখন আইডির নাম দেয় পরি, মানে সব মাইয়া জীবনে পরি হইতে চায়, কিন্তু খোদার মানে কি বলতাম আর, কোন ছেলে জীবনে কোনোদিন জিন হইতে চায় না। দেখেন মাইয়ারা ফেসবুকের নাম লিখে সুমি পরি, সুমি পরি, তাহলে দেখেন কোন ফুলা কোনোদিন লিখবো, কোন ফুলা কোনোদিন লিখবো যেমন রহিম জিন কোনোদিন লিখবে না। তাহলে এই সতীন শব্দটার কোনো বেড়াবাচক রূপ নাই, মনে থাকবে। আচ্ছা, পারবেন ইনশাল্লাহ। তাহলে বলছে তপবন শব্দটা, তপবন শব্দের ব্যাস বাক্য কি হবে? তপবন শব্দের ব্যাস বাক্য, তপবন এর ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য, তপবন শব্দের ব্যাস বাক্য কি হবে? বলছে তপবন শব্দের ব্যাস বাক্য কি হবে? কিসের? তপবন শব্দের ব্যাস বাক্য কোনটা? তাহলে দ্রুত বলেন, তপবন শব্দের ব্যাস বাক্য কোনটা? তপবন শব্দের ব্যাস বাক্য হচ্ছে তপের নিমিত্তে বন। কিসের নিমিত্তে বন? তপের নিমিত্তে বন। তাহলে 25 নম্বরের সঠিক উত্তর কি? 26 নম্বর ক, তপের নিমিত্তে বন। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আমরা 27 নম্বরে চলে যাই। ওকে, বানরসিংহ ঠাকুর কার ছদ্মনাম? বানরসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ইয়াসমিন শামীম পরিবানান ভুল, পরিবানানে সবসময় দীর্ঘিকার হয়, পরিবানানে সবসময় দীর্ঘিকার হয়, মনে রাখবেন। পরি, এই পরিবানানে সবসময় রয়ের পরে দীর্ঘিকার হয়, পরিবানানে সবসময় রয়ের পরে দীর্ঘিকার হয়, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখেন বলছে বানরসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? আপনাদের একটা মানে একটা সহজ জিনিস শিখাই দেয়, সহজ জিনিসটা কি? এই ভানু শব্দের অর্থ হচ্ছে রবি। রবি মানে কি? রবি মানে সূর্য। এই রবি মানে রবীন্দ্রনাথ। রবি মানে কি? রবি মানে রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথের আরেকটা নাম হচ্ছে বানরসিংহ ঠাকুর। আরেকটা নাম কি? বানরসিংহ ঠাকুর। পরীক্ষা যদি প্রশ্ন হয় বানরসিংহ ঠাকুরের পদাবলী, বানরসিংহ ঠাকুরের পদাবলী কার রচনা? তাহলে বানরসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন? রবীন্দ্রনাথ রচনা করেন। পারবেন কিনা? পারবেন না। তাহলে বানরসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথের ছদ্মনাম। কার? রবীন্দ্রনাথের ছদ্মনাম। কার ছদ্মনাম? রবীন্দ্রনাথের ছদ্মনাম। মনে থাকবে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। স্যার কিভাবে ভর্তি হবে? ভর্তি হওয়ার জন্য 07672657558, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ, মনে থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ, তখন আর কান্দা কাটা কোনো লাভ হবে না। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণই অফার থাকবে, লাইভ চলে গেলে অফার শেষ। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক আছে। তাহলে বলছে বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? বাংলা গদ্য প্রথম কখন সূচনা হয়েছে? 28 নাম্বার, বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? অন্ধকার যোগ, ফোর্ট যোগ, রবীন্দ্র যোগ, আধুনিক যোগ। বাংলা গদ্য কখন শুরু হয়েছে? বাংলা গদ্য কখন শুরু হয়েছে? দ্রুত বলেন, বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? দ্রুত অ্যান্সার করেন। 28 নাম্বার, বাংলা গদ্য প্রথম কখন শুরু হয়েছে? 28 নাম্বার, বাংলা গদ্য প্রথম কখন? অন্ধকার যুগে শুরু হয়েছে, ফোর্ট উইলিয়াম যুগে, রবীন্দ্র যুগে, নাকি আধুনিক যুগে শুরু হয়েছে? কোনটাতে শুরু হয়েছে? দ্রুত বলেন। ওরে আল্লাহর বান্দা রে, তুমি কেন ঘুমায়া দেখা জিমায়া রইছো? বলো 28 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ওরে আল্লাহর বান্দা বলো, বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? দেরি না কইরা দ্রুত ঝটফট অ্যান্সার কইরা ফেলাও। বাংলা গদ্যের প্রথম যোগ কোনটা? বাংলা গদ্যের প্রথম যোগ হচ্ছে বাংলা গদ্যের প্রথম যোগ অন্ধকারাচ্ছন্ন যোগ। অন্ধকারাচ্ছন্ন যোগ কত থেকে কত? 1201 থেকে কত পর্যন্ত? 1350 পর্যন্ত। এই 150 বছরকে বাংলা গদ্যে বাংলা সাহিত্যের অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। কি যুগ বলা হয়? অন্ধকারাচ্ছন্ন বলা হয়। যা চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সঠিক উত্তর হবে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। মনে থাকবে এটা। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই, পরেরটা কি বলছে? মাথা খাটিয়ে কাজ করে, এখানে মাথা অর্থ কি? মাথা খাটিয়ে কাজ করে, এখানে মাথা অর্থ কি? মস্তিষ্ক, বুদ্ধি, স্মৃতি, অঙ্গ। এখানে মাথা অর্থ হচ্ছে বুদ্ধি। আমরা বলি এই মাথা কাটিয়ে উত্তর দে, খবরদার মাথা কাটিয়ে উত্তর দাও, যা করবে মন দিল দিয়ে করবা। তাহলে মাথা খাটিয়ে উত্তর দেয়, যে মাথাটা খাটিয়ে উত্তর, তার মানে কি? বুদ্ধিটা দিয়ে উত্তর দিতে বলছে না, কি দিয়ে উত্তর বলতে বলছে? বুদ্ধি দিয়ে উত্তর দিতে বলছে। তাহলে পারবেন কিনা? প্রশ্ন দেখা মাত্র, পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্র যেন উত্তর করতে পারেন। পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্র যেন উত্তর করতে পারেন। তাহলে মাথা খাটিয়ে কাজ করে, কি খাটিয়ে? বুদ্ধি খাটিয়ে কাজ করে, কি খাটিয়ে?
মাথা খাটিয়ে কাজ করে মানে কি? 29 নাম্বার বুদ্ধি খাটিয়ে কাজ করো। কি 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 খাটিয়ে কাজ করো? বুদ্ধি খাটিয়ে কাজ করো। তাহলে পরীক্ষার হলে যদি এই প্রশ্ন দেখেন তাহলে একবারে মানে পরীক্ষার হলে এই প্রশ্ন দেখা মাত্র বলবেন লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ। তাহলে দেলারা চিনি ছাড়া, একবারে চিনি ছাড়া লারা দিয়ে দিবেন। তাহলে মাথা খাটিয়ে কাজ করো, এখানে মাথা অর্থ হচ্ছে বুদ্ধি। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। 29 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 29 নাম্বার ক্লিয়ার কিনা? তাহলে মাথা খাটিয়ে কাজ করলে কামাল হোসেন ওয়াজ, ও স্যার ওয়াজ, কামাল ওয়াজ পরে করবে, আগে প্রশ্নগুলো শেষ করি ভাই, আমারও তো আপনারা মাইরে নেবেন। ঠিক আছে, তাহলে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? বলেন। বলছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? বলছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? ক্লাসের মধ্যে কতগুলো দুষ্ট আছে, একটা হচ্ছে ইয়াসমিন সুমি, মাইশা, আর হচ্ছে ইকফা, এগুলা ক্লাসের মধ্যে শুধু দুষ্টুমি করে। তাহলে বলেন সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? সমুদ্রের অর্ণব, সাগর, জলদি সবগুলো। অর্ণব মানে কি, সাগর মানে কি, জলদি মানে কি, সবগুলো কি সমুদ্রের সমার্থক শব্দ? সবগুলো কি সমুদ্রের সমার্থক শব্দ? বলেন সবগুলো কি সমুদ্রের সমার্থক শব্দ? দ্রুত বলেন সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনগুলা? অর্ণব অর্থ সমুদ্র, সাগর অর্থ সমুদ্র, জলদি অর্থ সমুদ্র। অর্ণব অর্থ সমুদ্র, সাগর অর্থ সমুদ্র, জলদি অর্থ সমুদ্র। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 30 নাম্বার সবগুলা। 30 নাম্বার কয়টা? সবগুলা। তাহলে অর্ণব শব্দের অর্থ সমুদ্র, সমুদ্র শব্দের অর্থ সমুদ্রই। ঠিক আছে। আচ্ছা, 31 নাম্বার কি বলছে? শুদ্ধ বানান কোনটা? শুদ্ধ বানান কোনটা? হৃদয়ের অবুঝ ভালোবাসা। স্যার রে এক কাপ চা দেয় কেউ, এই চা পরে খাবো, এমন আর চা খাওয়া হবে না। ঠিক আছে, প্রশ্ন সমাধান করে আসার নামাজ আজান দিয়ে বলছে আমরা নামাজে যাইতে হবে। বলেন 31 নাম্বার শুদ্ধ বানান কোনটা? 31 নাম্বার, 31 নাম্বার শুদ্ধ বানান কোনটা? ওরে আমার প্রিয় ভাই বোন রে, তোমরা যারা 19তম শিক্ষক নিবন্ধন কোর্সের জন্য প্রস্তুতি নিবা, তোমরা তো অনেক দিন থেকে ভালো কোনো কোর্স খুঁজতেছিলা, কিন্তু খুঁজা দরজায় করানোর তো তোমরা কিচ্ছু পাইলা না। তাই তোমাকে লাইগা আমরা নিয়ে আসছি 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স। জুল্লাহ বলেন ঠিক কিনা? 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স বাজান রে, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি। আমার লাইভ যদি চলে যায় রে বাজান, এই 1199 টাকার কোর্স ফি হয়ে যায় 3000 টাকা। কত? 3000 টাকা। বলেন ঠিক কিনা? এই 3000 টাকা তো তোমার দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে রে বাজান, তাই বেকারদের কথা চিন্তা কইরা আমরা এই 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকায় চালু করে দিছি। তাই দেরি না কইরা যারা ভর্তি হইতে চাও 01767265758 এই নাম্বারে টাকা পাঠায়া স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠায়া দাও। জোরে বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন? তাহলে বলছে বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কোনটা? এই বানানগুলোর ক্ষেত্রে মনে রাখেন আগে রস্যি আসে পরে দীর্ঘই আসে, আবারও ই আসলে আগে রস্যি আসবে পরে দীর্ঘই আসবে। এখন ধরেন এটা আমি মনে রাখতে পারি 1 2 1 2, আবারও আসলে 1 আসবে, আবার আসলে 2 আসবে। 1 মানে কি রস্যি, 2 মানে কি দীর্ঘ ই, এটা আসবে না। এবার লক্ষ্য করেন আমি যদি বলি পিপিলিকা, তাহলে আমি যদি পিপিলিকা লিখতে যাই, দেখেন তো পিপিলিকার পাতা গোজা মাথা পাখা গোজা মরিবার তরে, তাহলে দেখেন আমি যদি পিপিলিকা প প ল ক, এটা না, তাহলে রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, এটা হচ্ছে পিপিলিকা শুদ্ধ বানান। একইভাবে যদি বিভীষিকা লিখতে যাই ব ব মূর্ধন্য স ক, তাহলে আগে 1 বসান পর 2 বসাবেন, আবার 1 বসাবেন আবার 2 বসাবেন, এরকম না। তাহলে বয় রস্যিকার ভয় দীর্ঘিকার মূর্ধন্য স রস্যিকার বিভীষিকা। দেখেন তো 1 2 1 1 1 1 1 2 1 1 1 1, তাহলে সঠিক বানান কোনটা হবে? বি বি শিকা। তাহলে এ ক নাম্বার হচ্ছে সঠিক। ক নাম্বার কি? ক নাম্বার সঠিক। আয়সা মাহমুদ আমার বোন কমেন্ট করছেন, স্যার বেকারদের দিকে তাকাইয়া টাকা না নিল তো হয়। ওরে আমার বোন, ওরে আমার মায়ার বোন, আমারও তো পেট আছে, আমারও তো বাবা মা আছে ঘরে, আমারও তো সংসার আছে রে বোন। মনে থাকবে? তাহলে 31 নম্বর শুদ্ধ বানান হচ্ছে ক। ক্লিয়ার? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরেরটা যাই। আরণ্যক উপন্যাসের লেখককে? আমি একটু আগে বলে দিচ্ছি আরণ্যক উপন্যাসের লেখককে। আরণ্যক প্লাস পথের পাঁচালী, আরণ্যক পথের পাঁচালী, আরণ্যক এবং পথের পাঁচালী এই দুটো উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই দুইটা উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক এবং পথের পাঁচালী এই দুটো উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
আরণ্যক এবং পথের পাঁচালী এই দুটো উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই দুটো উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পারবেন কিনা? আরণ্যক এবং পথের পাঁচালী কে লিখছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি আপনার খুব মন খারাপ লাগে, চাকরি পড়াশোনা করতে করতে খুব হতাশ হয়ে গেছেন, ভালো লাগছে না, আপনার মুড সুইং হয়ে গেছে, কিছুই ভালো লাগতেছে না, আপনাকে একটু রিল্যাক্সেশন দরকার, আপনি একটু হ্যাং আউট করা দরকার, ঘোরাফেরা করা দরকার, তখন এই আরণ্যক উপন্যাসটা পড়বেন। আরণ্যক যত পড়বেন, যত আরণ্যকের ভিতরে যাবেন, খুব বড় না, ছোট একটা বই, যত ভিতরে যাবেন তত দেখবেন জীবনের মাধুর্যতা, জীবনের মুগ্ধতা খুঁজে পাবেন, জীবনের মাধুর্যতা, জীবনের মুগ্ধতা খুঁজে পাবেন। মনে থাকবে? তাহলে আরণ্যক উপন্যাস এবং পথের পাঁচালী উপন্যাসের কে লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। সুখী হক। স্যার কিভাবে ভর্তি হবে? সুখী হক ভর্তি হওয়ার জন্য 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে মাত্র 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দাও, দেখবে তোমার ভর্তি একবারে জাক্কাস ভাবে হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? করি, তুরঙ্গ, ওহি, মৃগ। বলেন, হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? জোরে জোরে বলেন, জোরে। হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? জোরে বলেন। হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? জোরে বলেন, জোরে বলেন। হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? পান্না আক্তার। স্যার ব্যাকরণের বেসিক ক্লাস কিভাবে পাবো? আমরা তো বেসিক ক্লাসে নিচ্ছি, এখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তারপরে যদি আরো বেসিক দরকার হয়, ফেসবুকে বাংলাতে লিখবেন দেলোয়ার স্যার বাংলা, আমার একটা পেজ পাবেন, ওখানে বাংলার অনেক ক্লাস আপলোড দেওয়া আছে, ওগুলো দেখতে পারেন। কোনো কিছু না বুঝলে আমার মেসেজ করতে পারেন, ওখানে কমেন্ট করতে পারেন, যদি কোনো সমস্যা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেলোয়ার স্যার বাংলায় লিখলে পাবেন, দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? পারবেন কিনা বলেন। বলছে হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দ 33 নাম্বার বলছে হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দ করি, তুরঙ্গ, ওহি, 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 ওহি মানে কি? ওহি মানে কি? হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি। হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? 33 নাম্বার। হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? হস্তি শব্দের সমার্থক শব্দ কোনটি? বলেন। হস্তি শব্দের সমার্থক শব্দ করি। করি মানে হস্তি বা হাতি। করি মানে হস্তি বা হাতি। মনে থাকবে, করি মানে কি? হস্তি বা হাতি। 34 নম্বর, জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? বলেন। জঙ্গম। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? বর, স্থির, অচল, বদ্ধ। জঙ্গম। 34 নম্বর বলেন, জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? 34, জঙ্গম এর বিপরীত শব্দ কোনটা? দ্রুত বলেন, দ্রুত। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটা? জঙ্গমের বিপরীত শব্দ জঙ্গম। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? দ্রুত বলেন, জঙ্গমের বিপরীত শব্দ। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? জঙ্গম। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? দ্রুত বলেন, দ্রুত। দ্রুত বলেন, জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? জঙ্গম এর বিপরীত শব্দ। জঙ্গম বলছে, জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? দ্রুত বলেন, দ্রুত। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? জঙ্গম। জঙ্গমের বিপরীত শব্দ কোনটা? বলেন। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব। মোহনবাসী তমাল তর মূলে বাজিয়েছিলে আমি তখন, মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক কষে, ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে, দিদিমণির বহর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি, আলাপ হলো বেণী মাধব সুলেখাদির বাড়ি। রাতে যখন পড়তে যাই এক চালার ঘরে, বাইরে থেকে জ্যোৎস্না এসে। বলেন, জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? জঙ্গমের বিপরীত শব্দ। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটা? দ্রুত 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 অ্যান্সার করুন। 34 নাম্বার। জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থির। জঙ্গম শব্দের অর্থ চলমান। জঙ্গম শব্দের অর্থ চলমান।
একটা জিনিস চলতেছে, আপনার চলতেছে। ছোটবেলায় গাড়ি চালাইছি না, ছোটবেলায় ওই যে সুপারি গাছের ডাল যেটা পড়ে যায় ওটার মধ্যে একজন পিছনে বসতো আরেকজন টানতো না, কি বলতো, এমনি সামনের দিকে যেত না। তাহলে জঙ্গম মানে হচ্ছে চলমান, জঙ্গম মানে চলমান, জঙ্গম মানে কি চলমান। এই চলমানটার বিপরীত শব্দ কি, এনে চলতেছে এখানে গিয়ে স্থির হয়ে গেছে, তার মানে চলমানের বিপরীত শব্দ হচ্ছে স্থির। মনে থাকবে। আচ্ছা, 35 নাম্বার, বেলাল্লাপনা বলতে কি বোঝায়? বেলাল্লাপনা বলতে কি বোঝায়? ভদ্রতা, উচ্ছৃঙ্খলতা, চতুরতা, মূর্খতা। অপরাজিত বাংলা, স্যার একটা গান কইন। আপনার বাড়ি কিতা? ময়মনসিংহ। অপরাজিতা বাংলা, দ্রুত দ্রুত 35 নাম্বার দেখেন, বেলাল্লাপনা। দ্রুত বলেন, বেল্লাল্লাপনা শব্দের অর্থ কি জানেন এটা? বেল্লাল্লাপনা বলতে কি বোঝায়? বেল্লাল্লাপনা বলতে বোঝায় হই হুল্লোড়, হই হুল্লোড়। বেল্লাল্লাপনা বলতে বোঝায় হই হুল্লোড়। উচ্ছৃঙ্খলতা, সঠিক উত্তর উচ্ছৃঙ্খলতা। বেল্লাল্লাপনা বলতে বোঝায় উচ্ছৃঙ্খলতা বা হই হুল্লোড়। বেল্লাল্লাপনা বলতে কি বোঝায়? উচ্ছৃঙ্খলতা বা হই হুল্লোড়। মনে থাকবে। 36 নাম্বার, কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব, নক্ষত্র সংস্কৃত, সূর্য সংস্কৃত, ধর্ম সংস্কৃত। এটাতে রেফ আছে, এটাতে রেফ আছে, এটাতে রফলা আছে, সবটি সংস্কৃত শব্দ। সঠিক হবে হাত। এই তদ্ভব শব্দ কোনটা? তদ্ভব, তদ্ভব শব্দ হচ্ছে হাত। ছিল হস্ত, হস্ত থেকে চলে আসছে হাত, এই হাত হচ্ছে তদ্ভব শব্দ। 36 নাম্বার ক, 36 নাম্বার ক, 36 নাম্বার ক, হাত। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। এই কোর্সের মধ্যে কি কি পাবেন? এই কোর্সের মধ্যে পাবেন 100+ ক্লাস, 100+ এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে। ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসে শেষ করে দেওয়া হবে। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কিন্তু আপনাদের বেকারদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি কি করলাম? কোর্স ফি মাত্র 1199 টাকা নিয়ে আসলাম। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা ভর্তি হইতে পারবেন। ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে টাকা পাঠায়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, 37 নাম্বার বলছে শশাঙ্ক শব্দের অর্থ কি? দ্রুত অ্যান্সার করেন। শশাঙ্ক শব্দের অর্থ কি? কিসের? শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? দ্রুত অ্যান্সার করেন। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? কি অর্থ চাইছে? শশাঙ্ক শব্দের অর্থ চাইছে। বলছে শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? দ্রুত দ্রুত অ্যান্সার করেন। শশাঙ্ক শব্দের অর্থ কি? সূর্য, পৃথিবী, চাঁদ, তারা। বলছে শশাঙ্ক শব্দের অর্থ কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত। ওয়াই রাকা ফিলিক্স, এটা কি নাম রে ভাই? ওয়াই রাকা ফিলিক্স। সুবর্ণা আক্তার, হামিদা আক্তার। শশাঙ্ক শব্দের অর্থ কি? সূর্য, পৃথিবী, চাঁদ, তারা। 37 নাম্বারের সঠিক উত্তর কি হবে বলেন? 37 নাম্বার, শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। ঈশ্বরাত হাসান, শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। উর্মি মন্ডল, শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ কি? চাঁদ। মনে থাকবে। শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। মনে থাকবে। আচ্ছা, তাহলে 36 নাম্বার সঠিক উত্তর চাঁদ। 36 সঠিক উত্তর চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। ঠিক আছে। আচ্ছা, চিলেকোঠার সেপাই কার লেখা? চিলেকোঠার সেফাই কার লেখা? চিলেকোঠার সেফাই আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন। চিলেকোঠার সেফাই কার লেখা? দ্রুত বলেন। চিলেকোঠার সেফাই, চিলেকোঠার সেফাই কার লেখা? চিলেকোঠার সেফাই, দ্রুত বলেন। চিলেকোঠার সেফাই কার লেখা?
চিলেকোঠায় ছাপায় কার লেখা? চিলেকোঠার ছাপায় আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। চিলেকোঠার ছাপায় কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। কার লেখা? আখতারুজ্জামান। রিয়া আহমদ সফার কোন বইগুলো পড়লে ভালো হবে? রিয়া আহমদ জীবনে যদি আহমদ সফার বই পড়তে চান তাহলে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরের বইটা পড়েন। আমার অনুরোধ রইল, না কিনতে পারলে আমার থেকে টাকা নিয়ে কিনেন। আর আপনারা সবাই আহমদ সফার বই যদি পড়তে হয় অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরের বইটা পড়েন। মানে অসাধারণ একটা লেখা, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। আর একটা আছে গাবি বৃত্তান্ত, ওটা একটু মানে ব্যুরোক্রেট টাইপ, প্রশাসনিক টাইপ লেখা, ওটা না পড়লেও চলবে। আহমেদ সফার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী এই বইটা পড়তে পারেন, অসাধারণ। মানে মানে কি বলতাম, পুরা ধরেন একটু যে চায়ের মধ্যে একটু দুধ বাড়াইয়া দিলারা চিনি ছাড়া, ঠিক ওরকম। মানে এটা পড়লে পরে চোখে মুখে বেলকে লেগে যাবে, লাখ বেলকে লাখ, চোখে মুখে লাখ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন 38 গেল 39 নাম্বার। কয়টা আজকে স্লাইড? আচ্ছা মা গো, অনেক প্রশ্ন তো। সারেঙ্গো কার লেখা? সারেঙ্গো কার লেখা? সারেঙ্গো এবং সংসপ্তক, সংসপ্তক, সারেঙ্গো এবং সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের লেখা। সারেঙ্গো কার লেখা? সারেঙ্গো এবং সংসপ্তক, সারেঙ্গো এবং সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের লেখা। সারেঙ্গো, সারেঙ্গো কার লেখা? সারেঙ্গো এবং সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের লেখা। সারেঙ্গো এবং সংসপ্তক। মাইশা বিনতে কই গেলেন? স্যার আছি তো স্যার, স্যার ক্লাসে হাজির আছে। সারেঙ্গো কার লেখা? স্যার ব্যাকরণের ক্লাসগুলো কোথায় পাবো? বাংলা ফেসবুকে গিয়ে সার্চ দিবেন দেলোয়ার স্যার বাংলা, দেলোয়ার স্যার বাংলা, এটা সার্চ দিলে আমার পেজ পাবেন। ওখানে দেখবেন যে বাংলা রেকর্ড ক্লাস আছে, ওগুলো দেখতে পারেন। যদি প্রশ্ন না বোঝেন আমার প্রশ্ন করতে পারেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন। দেলোয়ার স্যার বাংলা লিখলে পেজ পাবেন, ওখানে বাংলা রেকর্ড ক্লাসগুলো আছে, ওগুলো দেখতে পারেন। তাহলে সারেঙ্গো কার লেখা? সারেঙ্গো আখতারুজ কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস, আহমেদ সফা, হাসান আজিজুল হক, শহীদুল্লাহ কায়সার। তাহলে কার লেখা? সারেঙ্গো এবং সংসপ্ত দুইটাই কার লেখা? শহীদুল্লাহ কায়সারের লেখা। কার লেখা? শহীদুল্লাহ কায়সারের লেখা। এটা হচ্ছে পেজের নাম, দেলোয়ার স্যার কমা দিয়া বাংলা লিখবেন, লিখলে পেজ অপশন সিলেক্ট করলে দেখবেন আইবে। দেখবেন এটা ছিল না ব্যাক কলমের মধ্যে বইয়ের হচ্ছে চায়ের কাপ নিয়ে দেলহারা চিনি স্যার, ওটা আমি। আচ্ছা 40 নাম্বার। কোনটি কণ্ঠধ্বনি? কোনটি কণ্ঠধ্বনি? বাংলা ধ্বনিকে 5 প্রকারে ভাগ করা হয়েছে। 1 নাম্বার কণ্ঠ, 2 নাম্বার তালব্য, তালব্য, 3 নাম্বার মূর্ধ, মূর্ধ, 4 নাম্বার দন্ত, 5 নাম্বার উষ্ট। দেখা যায় নিও, দেখা যায়, দেখা যায়। কণ্ঠ কোনগুলা? ক থেকে ও পর্যন্ত কণ্ঠ, চ থেকে ই পর্যন্ত তালব্য, ত থেকে মূর্ধন্য পর্যন্ত মূর্ধ, ত থেকে দন্তন্য পর্যন্ত দন্ত, প থেকে ম পর্যন্ত উষ্ট, প থেকে ম পর্যন্ত উষ্ট। কি বলছি? উষ্ট। তাহলে কণ্ঠধ্বনি কোনটা? কণ্ঠধ্বনি কোনটা? ব, চ, ব, গ। এই গ হচ্ছে কণ্ঠধ্বনি, কারণ ক, খ, গ, ঘ, উ, এই গটা কণ্ঠধ্বনি। তাহলে কোনটা কণ্ঠধ্বনি? গ হচ্ছে কণ্ঠধ্বনি। সঠিক উত্তর হবে গ। কণ্ঠধ্বনি কোনটা? কণ্ঠধ্বনি হচ্ছে গ। কণ্ঠধ্বনি কোনটা? কণ্ঠধ্বনি গ। কণ্ঠধ্বনি কোনটা? কণ্ঠধ্বনি হচ্ছে গ। কণ্ঠধ্বনি হচ্ছে গ। কণ্ঠধ্বনি কোনটা? কণ্ঠধ্বনি হচ্ছে গ। যে সন্ধ্যায় তুমি চলে যাও, ফিরে নাকো পাখি আর নিরাতার, শুধু চোখ যতদূর যায় শূন্যতার ডানা ঝাপটে আঁকে নীলছে আকাশ। তুমি চলে যাও যেমন করে ছুটে যায় মানুষ নারীর টানে, তুমি চলে যাও যেমন করে ছুটে যায় ট্রেন লাউয়া ছড়া বনের ভিতর মাগরিবের আজানে। তুমি চলে যাও, তোমাকে চলে যেতেই হয়। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন, প্রাইমারি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন, বলেন আজকের ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস কেমন লাগলো? আপনাদের নতুন কিছু শিখতে পারছেন কিনা? প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো বলেন। এমন ক্লাস নিয়মিত চান কিনা বলেন। আজকের ক্লাস কেমন লাগলো বলেন। এমন ক্লাস নিয়মিত চান কিনা বলেন। দেখেন, আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষে যখন চাকরির বাজারে আসি, তখন আমাদের চাকরির বাজারটা একটা মানে চাকরির বাজারে যখন আসে, আমরা চাকরির বাজারটা এমন একটা বাজার যেখানে অসংখ্য প্রতিযোগী। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন হচ্ছে আমাদের ক্লাসে 80 জন স্টুডেন্ট ছিলাম, তার মধ্যে 50 থেকে 60 জন নিয়মিত ক্লাস করতাম। 60 জনের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করে অনার্স এবং মাস্টার্স শেষ করতে হয়েছে। যখনই চাকরির বাজারে বা চাকরি ফিল্ডে পা দিলাম, তখন আমার এই প্রতিযোগী 60 জন বা
100 জন না, আমার এই প্রতিযোগী 1 লাখ 2 লাখ 3 লাখ, এই 1 লাখ 2 লাখ 3 লাখ প্রতিযোগীর মধ্যে আমি কিভাবে ভালো করব? আমি কিভাবে ভালো করব? 1 লাখ 2 লাখ 3 লাখ প্রতিযোগীর মধ্যে আমি কিভাবে ভালো করব? ইয়াসমিন আক্তার চমৎকার ক্লাস, ইমরান হোসেন চমৎকার। ইয়াসমিন আমার পেজের ভিডিওগুলো রেগুলার শেয়ার করেন। ইউনুস মন্ডল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর জিয়া বেগম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুঞ্জগুচ্ছ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে যেটা বলতে চাইছিলাম, ইউনিভার্সিটি থেকে যখন বের হলাম, ইউনিভার্সিটিতে ক্লাসমেট ছিল আমাদের 50-60 জন প্রতিযোগী ছিল, ওদের মধ্যে ভালো করা খারাপ করা। যখন ইউনিভার্সিটি লাইফ শেষ, যখন চাকরির বাজারে আসলাম, তখন দেখলাম এই প্রতিযোগী 60 জনের মধ্যে সীমাবদ্ধ না, 600 এর মধ্যে সীমাবদ্ধ না, 6000 এর মধ্যে সীমাবদ্ধ না, সেটা সেটা 6 লাখের মধ্যে সীমাবদ্ধ, সেটা 60,000 এর মধ্যে সীমাবদ্ধ না, সেটা গিয়ে ছুঁইছে 3 লাখের মধ্যে, 2 লাখ 3 লাখের মধ্যে। তখন মনে হলো যে না, চাকরি ফিল্ডটা আসলে খুব কঠিন। ওই কঠিন সময়ে 3 লাখ প্রতিযোগীর মধ্যে প্রিপারেশন না, আমাকে ওই বেসিকটা স্ট্রং করে আমাকে 3 লাখের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এবং একটা চাকরি নিশ্চিত করতে হবে। সুতরাং প্রিয় ভাই বোন, এখানে অনেকে আছেন, অনেকের বয়স শেষের দিকে, অনেকে আছেন আপনার সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, বাচ্চারা আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো পড়াচ্ছেন। আপনি হয়তো ফ্যামিলির বড় ছেলে, আপনি হয়তো ফ্যামিলির বড় মেয়ে, আপনার বাবা অনেক কষ্ট করতেছে, আপনার বাবা সাধারণ কৃষক, আপনার বাবা অনেক কষ্ট করতেছে। আপনার এখন একটা সরকারি চাকরি দরকার। কি দরকার? সরকারি একটা চাকরি দরকার। এই সরকারি চাকরিটা হলে আপনার জীবনটা, আপনার পরিবারটা, আপনার সমাজ আপনাকে ভিন্ন চোখে দেখবে, আপনার আত্মীয় স্বজন বুঝবে যে না, আপনি পারেন। ধরেন আপনি একটা কলেজের শিক্ষক হইলেন, আপনি একটা স্কুলের শিক্ষক হলেন, আপনি একটা প্রাইমারির শিক্ষক হলেন, আপনার বেতন তো পাবেন, পাশাপাশি যে সম্মানটা পাবেন সেটা টাকা দিয়ে সম্মান কিনা যায় না। দেখেন, টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না। এই যে আবেদ আলী প্রশ্ন ভাষার সঙ্গে জড়িত, আবেদ আলীর অনেক টাকা হয়েছিল, আল্লাহ তারা দিছে, কিন্তু আল্লাহকে আবেদ আলীর সম্মান দিছে? সম্মান দিছে আবেদ আলীর? না। আবেদ আলী মারা যাওয়ার পরও দেখবেন মানুষজন আবেদ আলীকে নিয়ে ট্রল করবে, আবেদ আলীকে কথা কথা, তাহলে তাকে সম্মান আছে নাই? তাহলে কি দরকার? জীবনে সম্মান দরকার, ইনকাম দরকার। তাহলে এই যে আপনি একটা চাকরি নিশ্চিত করবেন, নিশ্চিত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে বেসিকটা স্ট্রং করতে হবে। প্রিয় ভাই বোন, আপনাদের মধ্যে অনেকে দেখবেন যে আপনাদের ইংলিশের বেসিক দুর্বল, আপনাদের বাংলার বেসিক দুর্বল। আমার খুব কষ্ট লাগে এটা দেখলে যে আমার অনেক বন্ধু বান্ধব আমার সঙ্গে যারা ইউনিভার্সিটিতে পড়ছে এখনো অনেকে চাকরি পায় নাই, অনেকে চাকরি পাচ্ছে। চাকরিটা পাইলে প্রথম আমাকে ফোন দে, বন্ধু আমার এটা রেজাল্ট দিচ্ছে, আমার আসছে, দোয়া করিস। আমার যে কি এটা ভালো লাগে, আমার মন চায় তার ডাইকায় না, ও ছেলে মেয়েটারও তো আর পারি না, বন্ধুটারা ছেলেটারা ডাইকায় না, জড়ায় ধরে তারে মানে কাঁধে নিয়ে এটা নাচে যে বন্ধু চাকরি পাইছে। এই যে সম্মানটা, এই সম্মানটা অনেক, এই অর্জনটা অনেক। সুতরাং প্রিয় ভাই বোন, যারা এখনো বেকার রয়ে গেছেন, আপনার বেসিক থেকে স্ট্রং করার জন্য অনেকে ইংরেজিতে দুর্বল, ইংরেজির জন্য সাইদুল স্যারের ইংলিশ বেসিক একটা কোর্স আছে, ইংলিশ বেসিক একটা কোর্স আছে। বেসিক কোর্সে যারা ভর্তি হতে চান তারা সাইদুল স্যারের বেসিক কোর্সে ভর্তির জন্য মাত্র 750 টাকা পাঠালে আপনি ভর্তি নিশ্চিত করতে পারবেন। ক্লাসের মধ্যে পরে কথা বলবো, কি করতে পারবেন? নিশ্চিত করতে পারবেন। তাহলে এই ভর্তি নিশ্চিত করার জন্য আপনাকে কি করতে হবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 01767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আপনার বেকারত্ব দূর করার জন্য যা দরকার তা আমরা এখান থেকে করব ইনশাআল্লাহ। যারা 19তম শিক্ষক নিবন্ধন, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আমরা যে রেগুলার ক্লাসগুলো করতেছি, আমরা যে প্রিপারেশন নিচ্ছি, এগুলা কি শুধু 19তমর জন্য? এগুলা কি শুধু প্রাইমারির জন্য? ভাই, বাংলা ব্যাকরণ দেখবেন আপনি বিসিএস এর জন্য যা পড়তেছেন, এই পড়াটা আপনার 19তম শিক্ষক নিবন্ধনে কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি 19তম শিক্ষক নিবন্ধনে যেটা পড়বেন সেটা আপনার ওখানে কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি সাইদুল স্যারের ইংলিশ বেসিক কোর্স করলেন, এই কোর্স করতে গিয়ে দেখবেন যে আপনি আপনার কোনো চাকরি হচ্ছে না, আপনি এলাকাতে আপনার পাশে একটা ভালো স্কুল আছে, আপনার পাশে একটা ভালো মাদ্রাসা আছে, আপনার পাশে ভালো একটা কলেজ আছে, আপনি শুধু সাইদুল স্যারের বেসিক কোর্স ইংলিশ কোর্সটা করে আপনি ওখানে বাচ্চাদের প্রাইভেট পড়াইতে পারবেন। একটা বেস, দুইটা বেস, তিনটা বেস, পাঁচটা বেস পড়াইতে পারবেন। আজকে সাইদুল স্যারের কোর্সের দাম কত টাকা? মাত্র 750 টাকা। 750 টাকা আপনার দিতে হিমশিম লাগতেছে। ভাই আমি তো বেকার, আমার কাছে তো টাকা নাই, আমি দিতে পারতেছি না। কারোর থেকে ধার করে কোর্সে ভর্তি হতে পারেন, দেখবেন জীবনে অনেক টাকা হবে। তখন কিন্তু আর এটা মনের মধ্যে থাকবে না যে ভাই আমি 750 টাকা একটা কোর্স করছিলাম, কিন্তু আপনার মনের মধ্যে এটা থাকবে যে না, আমি একটা ভালো কোর্স করছিলাম। আপনার জীবনের প্রিপারেশনের জন্য কি দরকার? ভালো একটা প্রস্তুতি দরকার। নেপোলিয়ন বলছিলেন না, আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতীয় উপহার দেবো। কার কথা এটা? নেপোলিয়নের কথা। তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন দরকার, দেখবেন একটা ভালো চাকরি আপনাকে আল্লাহ নিশ্চিত দিয়ে দিবে। তাহলে যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য সাইদুল স্যারের ইংলিশ বেসিক অল জব অল এডমিশন বেসিক কোর্স কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। এছাড়া যারা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স ভর্তি হতে যাচ্ছেন, তাদের জন্য 3000 টাকা কোর্স ফি যতক্ষণ আমার লাইভ চলছে বা চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। সুতরাং প্রিয় ভাই বোন,
কথা না বাড়িয়ে এশারের নামাজের টাইম হয়ে গেছে, কথা না বাড়িয়ে ক্লাস থেকে আমি বের হচ্ছি। ক্লাস থেকে সাইদুল স্যারের ক্লাস চলতেছে, গোপাল দাস রক্তি, আপনি প্লিজ ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে মেসেজ দেন, দেখবেন আপনাকে ক্লাসের প্রথম থেকে যুক্ত করে দেওয়া হবে। প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। আমরা এশারের নামাজে বিরতি যাচ্ছি, ভর্তি হয়ে যান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। ক্লাসের মধ্যে অনেক কথা বলে ফেলছি, অনেকের মজা দিতে চাইছি, দুষ্টামি করছি, সবাই সবাই ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল, নাহলে পরশু দেখা হবে। আমি চেষ্টা করবো আগামীকাল আবার ক্লাসে ওঠার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো। আমি দেলোয়ার স্যার বাংলা, আমি বাংলা পড়াবো আপনাদের ইনশাল্লাহ। আমার কোনো ভিডিও লাগলে ফেসবুকে দেলোয়ার স্যার বাংলা লিখে সার্চ দিলে পাবেন। তো সুতরাং আমি বের হচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এই লাইভটা কাটেন না, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ, এই লাইভ কাটেন না, এখন পরে এটা চলতে থাকবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার থাকবে। লাইভ চলে গেলে ভর্তিতে অফার শেষ, তাহলে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার। আপনি ভর্তির জন্য প্রাইমারি 19তম শিক্ষক নিবন্ধন কত টাকা? 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। কোন নাম্বারে টাকা পাঠাবেন? এই নাম্বারে টাকা পাঠাবেন। কোনটাতে? এই নাম্বারে টাকা পাঠাবেন। এছাড়াও অল জব অল অ্যাডমিশন, সাইদুল স্যার ইংলিশ, অল জব অল অ্যাডমিশন, অল জব অল অ্যাডমিশন কত টাকা? অল জব অল অ্যাডমিশন ইংলিশ, অল জব অল অ্যাডমিশন ইংলিশ কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা বলছে? মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। সবার জন্য শুভকামনা হলো, সবাই ভালো থাকেন। গোপাল রক্তিম 10 টাকা গোপাল আপনি ভর্তি করে দেবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজ চলে যাচ্ছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা আছে, চলে যাওয়া মানে প্রস্থান নয়, নয় বন্ধন ছিদ্র আর্দ্র রজনী। চলে যাওয়া মানে প্রস্থান নয়, নয় বন্ধন ছিদ্র আর্দ্র রজনী। চলে গেলে আমার আরো অনেক কিছু থেকে যাবে আমার না থাকা জোরে। আমি চলে গেলে আমার অনেক কিছু থেকে যাবে আমার না থাকা জোরে। এটাই বাস্তবতা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ইয়াসমিন শর্মী, আপনিও ভালো থাকবেন স্যার। ইনশাল্লাহ আমি ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, তিনজন। আপনাদের জন্য শুভকামনা রইলো। ইয়াসমিন শর্মী, মাইশা, ইকফা, সবাই ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইলো। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।